একটি প্রোডাক্টেই সব রোগ ভালো করা সম্ভব। আর বিষয়টি বোঝার জন্য আমরা মডার্ন মেডিকেশনকে সামনে নিয়ে একটু কথা বলবো। মডার্ন মেডিকেশনের কনসেপ্ট হচ্ছে ওয়ান বডি মেনি ডক্টরস মেনি ড্রাগস। দেহ কয়টা? ডাক্তার কতজন? ওনারা আমাদের দেহটাকে ভাগযোগ করে নিয়ে গেছে। হার্টের ডাক্তার, কিডনির ডাক্তার, চোখের ডাক্তার, লিভারের ডাক্তার। কি কথা ঠিক আছে কিনা? আমরা রুগীরা আছি বিপদের মধ্যে, কোন ডাক্তার দেখাবো? আসুন না আজকের এই আলোচনা থেকে আমরা যদি এটি দেখিয়ে দিতে পারি, দেহ একটা, ডাক্তার একজন, মেডিসিন আজকে আমরা দেখিয়ে দেব এক দেহে অনেক কোনো ডাক্তারের প্রয়োজন নেই, এক দেহে অনেক কোনো মেডিসিনের প্রয়োজন নেই। এখানে আমি মেডিসিনের যে ডেফিনিশনটা দেব, এটি শুধুমাত্র বিজনেস লাইফের প্রোডাক্ট না। আমার আজকের এই আলোচনার মেডিসিনের ডেফিনিশন হবে প্রকৃতির খাবার। আপনি সকাল থেকে রাত পর্যন্ত যত খাবার খাবেন, সব খাবারকে মেডিসিনে রূপান্তর করতে হবে। খাবারে যে মেডিসিন হতে পারে, এটি প্রথম বলেছিলেন হিপোক্রেটস। হিপোক্রেটসকে বলা হয় ফাদার অফ মেডিসিন। তিনি একটা কথা বলতেন, যে খাবার খেলে রোগ সারে সেই খাবারই আপনার দেহের জন্য মেডিসিন। কিন্তু তিনি যখন এটি বলতেন, সেটি প্রমাণ করার জন্য আধুনিক কোনো চিকিৎসা বিজ্ঞানের সূচনা হয়নি, ফলে বিজ্ঞানের দৃষ্টিতে সেগুলি প্রমাণ করা যায়নি। কিন্তু আজকের আধুনিক সায়েন্স হিপোক্রেটসের বক্তব্য সমর্থন করে। আমাদের আজকের আলোচনা আধুনিক বিজ্ঞানের আলোকে। আমরা কি রেডি? আমি আপনাদের সামনে একটা প্রেজেন্টেশন দেখাবো। এই প্রেজেন্টেশনটি একটি আলোচনার সাথে আরেকটি আলোচনার একটি যোগসূত্র রয়েছে। আমি চেষ্টা করব 1 ঘন্টার ভিতরে আলোচনাটা শেষ করতে, জাস্ট 1 ঘন্টা। আপনি যদি আমার মনোযোগ দিয়ে কথাগুলি শুনতে পারেন এবং প্রেজেন্টেশনটা দেখতে পারেন, আমি দায়িত্ব নিয়ে বলছি 80% ডিজিজ এখনই ভালো হয়ে যাবে। কত পার্সেন্ট? আমি জানি আপনি আমার কথাটা বিশ্বাস করেননি, বিশ্বাস না করার কথা। কেননা সারা জীবন চেষ্টা করে দেশ বিদেশ ঘুরে বড় বড় ডাক্তার দেখিয়ে 0% রোগও ভালো হয় নাই। আর উনি বলছেন 1 ঘন্টার বক্তব্য শুনলে 80% রোগ ভালো হয়ে যাবে। এটি কি বিশ্বাস করা যায়? আমি তো স্টেজে দাঁড়ানো নয়, কথা বলবেন। আমি দাঁড়ানো আছি, আমি আলোচনাটা শেষ করব। 80% বুঝে নেবেন, 20% বাসায় গিয়ে প্র্যাকটিস করবেন। সেটি কি হবে সেটা আমরা দেখিয়ে দেব। আমরা কি রেডি? তাহলে আমার সাথে বলুন, ওয়ান বডি ওয়ান ডক্টর ওয়ান মেডিসিন। আমি আবারও একটু বলবো, মূল আলোচনা হলো কথাগুলো মনোযোগ শুনতে পারে। আমি কিন্তু 80% রোগ এখন ভালো করে দেব। আমি কথা বলবো, আপনি যদি ঘুমান তাহলে এই আলোচনার কোনো প্রয়োজন। মেসেজ ক্লিয়ার? আর মূল বিষয়টা বুঝতে হবে, আপনার ঘর থেকে সারা জীবন থেকে ডাক্তার গুড বাই হয়ে যাবে যদি কথাগুলি মনোযোগ শুনেন। তাহলে আসুন আমরা এখন দেখব আমাদের এই মেথড কিভাবে কাজ করে। আমাদের এই মেথড লাইফ সেল থেরাপি, সেল হেলথ ম্যানেজমেন্ট উইথ ন্যাচারাল ওয়ে। হোয়াট ইজ লাইফ সেল থেরাপি? Cell life therapy has to repair and regenerate human body cell and therefore enhance immunity. এখানে বলা হচ্ছে সেল মানে কোষ, কোষকে যদি রিপেয়ার করা যায়, রিপ্লেস করা যায়, রিজেনারেট করা যায়, তাহলে ইমিউনিটি বাড়বে। ইমিউনিটি বাংলা অর্থ রোগ প্রতিরোধ ক্ষমতা। এই ইমিউনিটি শব্দটি এসেছে ইমিউনোলজি থেকে, রোগ প্রতিরোধ বিজ্ঞান। পৃথিবীর সমস্ত মেডিকেল স্টুডেন্টরা যখন MBBS পড়তে গিয়েছিল, তারা অনেকগুলো বই পড়েছে। তার মধ্যে একটি বই ছিল ইমিউনোলজি। তাহলে বলুন তো দেখি, পৃথিবীর সব ডাক্তাররা কি জানে ইমিউনিটি কি? শুধু জানে বললে ভুল হবে, তাকে পরীক্ষা দিয়ে পাস করতে হয়েছে, এটি তার সাবজেক্ট ছিল। আসুন না, পৃথিবীর সব ডাক্তাররা যেহেতু জানে, আমরা একটু জানি বিষয়টা কি। ইমিউনিটি হচ্ছে প্রত্যেক মানুষের দেহের একটা সিস্টেম গিভেন বাই গড, সৃষ্টিকর্তা প্রদত্ত একটি সিস্টেম। যে সিস্টেমের কাজ হচ্ছে প্রতি মুহূর্তে আপনার আমার দেহকে সব ধরনের রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করা। আমি কিন্তু রোগ থেকে বলিনি, কি বলেছি? সৃষ্টিকর্তার রহস্য জানতেন। মানুষ জীবাণুর মহাসমুদ্রে থাকবে, আপনার চারিপাশে বিলিয়ন ট্রিলিয়ন জীবাণু ঘুরে বেড়ায়।
আপনার স্কিনের প্রতি বর্গ সেন্টিমিটার জায়গায় 10,000 ব্যাকটেরিয়া আছে। পাকস্থলীতে 100 ট্রিলিয়ন ব্যাকটেরিয়া, 280 ট্রিলিয়ন ভাইরাস রয়েছে, প্রোটোজোয়া, মেটাজোয়া, ফাঙ্গাস। আপনাকে আমাকে যদি অনুবীক্ষণ যন্ত্রের নিচে রাখা হয়, জীবাণু ছাড়া কিছু দেখা যাবে না। এই যে বিলিয়ন ট্রিলিয়ন জীবাণু দেহের ভিতর দেহের বাইরে নিয়ে আমরা ঘোরাফেরা করছি, আমরা সবাই কি অসুস্থ? আমরা সবাই অসুস্থ না। সৃষ্টিকর্তা এর রহস্য জানতেন, তাই তিনি প্রত্যেক মানুষের দেহে একটা সিস্টেম দিয়ে রেখেছেন। দিস সিস্টেম ইজ কল্ড ইমিউনিটি। ইমিউনিটির ব্যাখ্যায় বলা আছে জীবাণু এবং আপনার দেহ পাশাপাশি থাকবে, কিন্তু জীবাণুরা আপনাকে আক্রমণ করতে পারবে না যদি ইমিউনিটি শক্তিশালী থাকে। জোরে একটা হাততালি চাই। আমাদের দুর্ভাগ্য, এ মানব জাতির দুর্ভাগ্য, চিকিৎসা বিজ্ঞানের এই বক্তব্যগুলো আধুনিক ডাক্তাররা উপস্থাপন করেন না। কেন করেন না? কারণ তিনি তো ইমিউনিটি নিয়ে অনেক বেশি পড়েছেন নাকি? ইমিউনিটি নিয়ে পড়তে গিয়ে চিকিৎসা বিজ্ঞানের যে সত্যগুলো তিনি জেনেছেন, যে কোনো রোগের পেছনের কারণ দুর্বল ইমিউনিটি। আজকে থেকে রোগ খোঁজার দরকার নেই। যে কোনো রোগের পেছনের কারণ জীবাণুর আক্রমণ। এবং আপনার ডাক্তার যে সত্যটি জেনেছেন, ইমিউনিটি ঠিক রাখার দায়িত্ব কোনো ডাক্তারের হাতে দেওয়া হয়নি। ইমিউনিটি ঠিক রাখার দায়িত্ব শুধু প্রকৃতির হাতে রাখা হয়েছে। জোরে একটা হাতে যায়। পৃথিবীর সব ডাক্তাররা এই কথাগুলো জানে, পৃথিবীর সমস্ত মেডিকেল সায়েন্টিস্ট এই কথাগুলো জানেন। তাহলে এই কথাগুলো তারা কেন গোপন করেন, কেন এগুলি প্রচার করেন না? কারণ একটাই, টোটাল মডার্ন মেডিকেশন হচ্ছে অসুস্থ মানুষের বিজনেস। কি ভাই, তাদের কাস্টমার কারা? তাদের কাস্টমার অসুস্থ মানুষ। আপনি সুস্থ থাকতে ওই বিজনেস হবে না। তাই পরিকল্পিতভাবে, সূক্ষ্মভাবে চিকিৎসা বিজ্ঞানের মৌলিক বিষয়গুলো তারা উপস্থাপন করেন না। আমরা এই বিষয়ে আর বেশি কথা বলবো না। শুধু এটুকু মনে রাখবেন, দেহটা কার? সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আপনি যদি মনে করেন ওই আধুনিক ডাক্তার, হাসপাতাল, ক্লিনিক, প্রযুক্তি আপনাকে রোগ মুক্ত করার জন্য এসেছে, আপনি বোকার স্বর্গে বসবাস করছেন। কারণ চিকিৎসা বিজ্ঞান নিজে এটা সমর্থন করে না। কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। এই কারণে আলোচনা অনেক বড়, আমরা অল্প সময়ে অনেক কথা বলবো, এই জন্য পয়েন্টগুলো মনে রাখ। তাহলে কার ইমিউনিটি বাড়ালে আপনি রোগ মুক্ত থাকবেন? সেল। আসুন দেখি সেলটা কি। সেল স্টাডি লাইফ। Our body comprises of 100 trillion of cells as like as bricks. একটা বিশাল বিল্ডিং যেভাবে ইটের পর ইটের গাঁথুনি দিয়ে তৈরি, ঠিক আপনার আমার দেহ ক্ষুদ্র ক্ষুদ্র সেল দিয়ে তৈরি। প্রতিটি সেল টাইনি লাইফ, ক্ষুদ্র জীবন। তাহলে আমরা কি বলতে পারি আমাদের দেহটি 100 ট্রিলিয়ন জীবনের একটি ইউনিট? বললে কি ভুল হবে? তাহলে আমার হার্ট কি দিয়ে তৈরি? কিডনি কি দিয়ে তৈরি? এভরিথিং কম্প্রাইজেস অফ সেল। তাহলে আপনার আমার বডিতে যদি কোনো রোগ হয়, রোগটি কোথায় হয়েছে? চিকিৎসাটা কোথায় দেওয়া উচিত? পৃথিবীর সমস্ত মেডিকেল স্টুডেন্টরা যখন এমবিবিএস পড়তে গিয়েছিল, প্রথম যে শব্দটির সাথে তার পরিচয় ঘটেছে সেটি কি? সে কিন্তু সেল নিয়ে মেডিকেল সায়েন্স পড়া শুরু করেছে। সেল নিয়ে পড়তে গিয়ে চিকিৎসা বিজ্ঞানের যে সত্যটি তিনি প্রথমে জেনে গেছেন, কোষের চিকিৎসার দায়িত্ব কোনো ডাক্তারের হাতে দেওয়া হয়নি। কোষের চিকিৎসার দায়িত্ব শুধু প্রকৃতির হাতে রাখা হয়েছে। পৃথিবীর সব ডাক্তাররা এই কথাগুলো জানে। তাহলে আপনার ডাক্তার কিসের ডাক্তার? এতদিন কি সেলের ডাক্তার কাছে গেছেন না হার্টের ডাক্তার কাছে গেছেন? আপনার ডাক্তার হার্টের অনেক বড় ডাক্তার, কিডনির অনেক বড় ডাক্তার, চোখের অনেক বড় ডাক্তার। আমার সমস্যা চোখে না, চোখের কোষে। আমার সমস্যা হার্টের, হার্টের কোষে। আমার সমস্যা কিডনিতে নয়, কিডনির কোষে। বলুন তো দেখি, আসলে কি আমরা চিকিৎসাটা পাচ্ছি? আমরা যে চিকিৎসা পাচ্ছি না, এই প্রমাণও কিন্তু আমাদের হাতে হাতে, ঘরে ঘরে। এই যে এত আধুনিক ডাক্তার, এত আধুনিক হাসপাতাল, এত আধুনিক চিকিৎসা পদ্ধতি, পরিসংখ্যান বলছে মানুষ জটিল জটিল কঠিন কঠিন রোগে আক্রান্ত। উত্তর কিন্তু আমাদের হাতে। সমস্যা কোথায়? কোষের চিকিৎসার দায়িত্ব ডাক্তারের হাতে নেই। আপনার ডাক্তার নিজেই কথাটি জানেন। জোরে একটা হাততালি যায়, তিনিও কথাটি জানেন। মেসেজ ক্লিয়ার?
তাহলে আমরা পেয়েছি আমাদের সমস্যা কোথায়, চিকিৎসা চলবে কোথায়, কোষের চিকিৎসা কে দেবে, ডাক্তার না নেচার? আমাদের রোগ নির্ণয়ের কোনো প্রয়োজন নেই, আমরা রোগ নির্ণয় হয়ে গেছে কিন্তু প্রবলেম করছে। এবার আসুন আমরা একটু দেখব আমরা রুগী হলাম কিভাবে। আমরা কিন্তু হঠাৎ করে রুগী হইনি, আমরা ধীরে ধীরে রুগী হয়েছি। আমাদের প্রথম অসুস্থতা ছিল এরকম, শরীরটা কেন যেন একটু মেজমেজ করে, কি কথা ঠিক আছে কিনা, কেমন যেন একটু ভার ভার লাগে। সকলে মিলে বললো তাড়াতাড়ি ডাক্তার দেখাও, দেরি করো না, দেরি করলে রোগটি বেড়ে যাবে। আমরা এমন এক ডাক্তার নির্ভর সমাজ ব্যবস্থা বানিয়েছি, আপনি অসুস্থ হওয়ার পর যদি ডাক্তার না দেখান আপনাকে সবাই গালমন্দ করে, কেমন মানুষ দেখো ডাক্তার দেখায় না, কি কথা ঠিক আছে কিনা। আপনার শিশু বাচ্চা একটা হাসি দিলে স্বামী স্ত্রী ঝগড়া শুরু হয়, তুমি বাচ্চাটাকে এখনো ডাক্তার দেখাওনি। অর্থাৎ পরিকল্পিতভাবে ডাক্তার নির্ভর একটা সমাজ ব্যবস্থা তৈরি করা হয়েছে। এর পেছনে রয়েছে বিলিয়ন ডলারের ড্রাগ বিজনেস। খুব ছোট্ট করে ঘর থেকে আপনার মাথায় ডাক্তার এবং ড্রাগ নামক দুটি শব্দ ঢুকিয়ে দেওয়া হয়েছে। ভালো কথা, আমরা তো ডাক্তারের কাছে যেতে নিষেধ করিনি, আমরা যাব। এরপর কি হলো, আমরা ডাক্তার দেখালাম, ডাক্তার কি করলেন, বেশ কিছু কি দিলেন ভাই, টেস্ট কি দিলেন, ডাক্তার সাহেবরা টেস্ট দেন। টেস্ট দেখে তিনি বললেন প্রথম অসুস্থতা একটু সুগার বেড়েছে, একটু প্রেসার বেড়েছে, সব কি ছিল। তিনি আপনাকে সতর্ক করে দিয়ে বললেন আর বাড়তে দেয়া, আমরা একমত, সুগার বাড়া কি ভালো, প্রেসার বাড়া কি ভালো, কোনো রোগে বাড়া ভালো নয়। কিন্তু আমার ডাক্তার কি করলেন, তিনি তার প্রেসক্রিপশনে ড্রাগ না মেডিসিন, কথা বলবেন, তিনি তার প্রেসক্রিপশনে কিছু ড্রাগ লিখে দিয়ে রুগীকে বললেন আমি আপনাকে কিছু মেডিসিন খেতে দিলাম, সেগুলো চলবে। এই দুটো ভুল ইনফরমেশন আপনাকে রুগীর খাতায় নাম লিখে দিয়েছে। জোরে একটা হাততালি চাই। আপনি রুগী ছিলেন না, তিনি কি আপনাকে ড্রাগ খেতে দিয়েছেন না মেডিসিন খেতে দিয়েছেন? তিনি কি জানেন না ওই ড্রাগ দিয়ে কখনো প্রবলেম সলভ হয় না? তিনি জানেন, কারণ পৃথিবীর সব ডাক্তাররা ড্রাগ নিয়ে যে বইটি পড়েছেন সেই বইটির নাম ফার্মাকোলজি। সেখানে স্পষ্ট বলা আছে কোনো ড্রাগ 15 দিনের বেশি খাওয়া যাবে না, অথচ আমার ডাক্তার লিখে দিলেন চলবে। তাহলে মেডিসিনের নামে ড্রাগস কতদিন খাওয়া উচিত, সেটা চলছে। আর আমার রুগীরা বলছে আমার সকল প্রবলেম। রুগী কিন্তু খুশি, হাটে মাঠে ঘাটে সবাইকে বলে বেড়া, জানেন কত বড় ডাক্তার। আমাদের রুগীরা যেভাবে কথা বলে, অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না, লম্বা সিরিয়াল। আমি আমার সচিব বন্ধুকে দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, ওনার দেয়া ওষুধ খাওয়ার পর আমি পুরা, কি ভাই কথা ঠিক আছে কিনা বলেন, এগুলি বলে বেড়ায়। দিন যত যায় ড্রাগের পরিমাণ বাড়তে থাকে। শুরু করছে 2টা দিয়ে, এখন 14টা খায়, ঠিক আছে কিনা বলেন। আগে একবেলা খেতে, এখন কয় বেলা খায়। রুগী কিন্তু বলে খুব ভালো আছি, জানেন গত সপ্তাহে সিঙ্গাপুর গিয়েছিলাম, ব্যাংকক, আমাদের রুগীরা যেভাবে কথা বলে, ব্যাংকক গিয়েছিলাম, ঢাকা মেডিকেলে অনেক বড় প্রফেসর দেখিয়েছি, উনি নতুন করে 3টা ওষুধ খেতে দিয়েছে, খাওয়ার পর আলো ভালো আছে। আমার রুগীরা কিন্তু কেউ খারাপ নেই। দিন যত যায় ড্রাগের পরিমাণ, 8-10 বছর পর ড্রাগ আর কাজ করে না। যেটা একটা হাততালি চাই। আমার মনে হয় এই কথাটি প্রতিটি ঘরেই অভিজ্ঞতা রয়েছে, ড্রাগ আর কাজ। আপনি তো বসে থাকবেন না, আপনি আবারও ডাক্তার দেখাবেন। এবার ডাক্তার সাহেব পুনরায় টেস্ট করে বললেন আপনার তো লিভার ড্যামেজ, কিডনি ড্যামেজ, আপনার তো হাই প্রেশার, হাই সুগার। প্রথম দিন কি বলেছিল, প্রথম দিন বলেছিল একটু একটু, এখন বলছি আমার নাকি কিছু কিছু নাই। কেন এরকম হলো, কেন আমার রুগীরা বুঝতে পারেনি তার বডিতে কি চলছে, এই 10 বছর তার বডিতে কি সর্বনাশ হচ্ছে সে কেন বুঝতে পারেনি। যতবারে জিজ্ঞেস করেছেন ততবারই ভালো আছি, এখন বলে ভালো, শুধু ভালো নেই বললে ভুল হবে। দেহে ড্রাগ যখন ফেল করে ওই মানুষটির আর বাঁচার কোনো সুযোগ থাকে না। আসুন আজকে আমরা জানবো আমার রুগীরা কেন জানতে পারেনি এই 10 বছর তার কি ঘটেছে, সেই উত্তর আমাদের হাতে, আমরা জানবো। দেহটা কি দিয়ে তৈরি, আমাদের কোষের একটা, খুব মনোযোগ দিয়ে শুনবেন, কেন আপনি বুঝতে পারেননি। আমাদের কোষের একটা বৈশিষ্ট্য হচ্ছে,
কোষ যখন অসুস্থ হয় সে একটা মেসেজ পাঠায় ব্রেইনে, আমার কোষের প্রধান অভিযোগের নাম পেইন, প্রধান অভিযোগের নাম ব্যথা। কি ভাই, রুগীরা কি নিয়ে কথা বলে? সব কিছুতে ব্যথা। ব্যথাকে বলা হয় অসুস্থ কোষের অভিযোগ। হাসি কাশি জ্বর বমি বমি ভাব সবকিছু অসুস্থ কোষের অভিযোগ। আর সে অভিযোগগুলো সে কোথায় পাঠায়? ব্রেনে। কিভাবে পাঠায়? আপনার ব্রেনের সাথে পুরো দেহ কোষের নার্ভ ফাইবার দিয়ে কানেক্টেড। এখানে প্রতিটি ফ্যান লাইট যেভাবে ইলেকট্রিক ওয়্যার দিয়ে কানেক্টেড, আপনার মস্তিষ্কের সাথে প্রতিটি কোষের নার্ভ ফাইবার দিয়ে কানেক্টেড। আপনার দেহের এই ফাইবারগুলিকে যদি লম্বা করা হয় এর দৈর্ঘ্য হবে 90,000 কিলোমিটার। তাই তো একটা সুই ফুটলে আমরা সাথে সাথে টের পাই, একটা পিঁপড়া কামড় দিলে সাথে সাথে টের। একইভাবে অসুস্থ দেহকোষ তার অসুস্থতার সংবাদ কোথায় পৌঁছে দেয়? ব্রেনে পৌঁছে দেয়। আমরা যখন ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তারের কাছে কার কথাগুলো বলেছি? ব্রেন যা যা বলে। ডাক্তার সাহেব আমার এই প্রবলেম, আমার এই প্রবলেম, আমার এই প্রবলেম, সব ব্রেন থেকে কথাগুলি আসছিল। আমাদের ডাক্তার এবং রুগীদের মাঝে একটা মান অভিমান আছে। রুগীদের অভিযোগ ডাক্তার কথা শুনতে, কি ভাই কথা অভিযোগ আছে কি না? অভিযোগ আছে কি? ডাক্তার কথা শুনতে চায় না, ডাক্তার সময় দিতে চায় না। প্রত্যেক রুগীদের অভিযোগ আছে, কিন্তু রুগী চায় আজকে ডাক্তার সাহেব মনোযোগ দিয়ে তার কথাগুলি শুনবে এবং তার সমাধান দেবে, কিন্তু ডাক্তার কথা শুনতে চায় না। হ্যাঁ বলেন বলেন শুনছি বলেন, এটুকুই। কিন্তু আসলে তিনি শুনেন না। এটি ডাক্তারের কোনো দোষ নেই, কারণ তিনি তো জানেন সমস্যাটা কোথায়। জোরে একটা হাততালি যায়। আপনি না মেডিকেল সায়েন্স পড়েন নাই, তিনি তো মেডিকেল সায়েন্স পড়েছেন। আপনার কোষ এত অসুস্থ, আপনাকে যদি বলতে দেওয়া হয় সারা তো আপনি বলবেন, উনি তো 200 রুগী দেখবে আর শুনি বা লাভ। উনি তো জানেন সমস্যা কোথায়। এই জন্য ডাক্তাররা রুগীদের কথা শুনতে চায় না, একটু অভিনয় করে, হ্যাঁ বলেন বলেন শুনছি, আসলে তিনি শুনেন না। এটা ডাক্তারের কোনো দোষ নেই, এটি ডাক্তারের কোনো দোষ নেই। তাহলে এত প্রত্যাশা নিয়ে আপনি ডাক্তার দেখিয়েছিলেন, ডাক্তারদের তো কিছু একটা করা উচিত নাকি? এই জন্য আধুনিক ডাক্তাররা রুগীদের সাথে যে চিকিৎসা পদ্ধতি অনুসরণ করে সে চিকিৎসা পদ্ধতির নাম ড্রাগ মেডিকেশন। আজকে কিছু কথা ভালো করে বুঝে নিতে হবে। কি মেডিকেশন? ড্রাগ হচ্ছে কতগুলো সিনথেটিক কেমিক্যাল যেগুলো ল্যাবে বসে ফর্মুলা করা হয়। পৃথিবীর বড় বড় স্থানে ল্যাব স্থাপন করা আছে, সেখানে বড় বড় সায়েন্টিস্টরা বসে আছে, অ্যানাটমিস্ট, ফিজিওলজিস্ট, বায়োলজিস্ট, ফার্মাসিস্ট। তাদের পেছনে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করে। তাদের কাজ কি? খুঁজে বের করা কোন কোষ কিভাবে ব্রেইনে মেসেজটা পাঠালো। অবশ্যই এটা একটি জটিল গবেষণা, তাতে কোনো সন্দেহ নেই। বিষয়টি এরকম, যেমন ধরেন এই ফ্যানটা চলছে, আমি বলছি ফ্যানটা বন্ধ করে দিন। কি করতে হবে? একটা নির্দিষ্ট সুইচ ব্যবহার করতে হবে না, অন অফ। ঠিক একইভাবে আপনার অসুস্থ কোষ একটা নির্দিষ্ট সুইচের মাধ্যমে ব্রেনের সাথে যোগাযোগটা করে। আমি যদি বিজ্ঞানের ভাষায় কথা বলি, এই সুইচগুলোকে বলা হয় রিসেপ্টর। বিজ্ঞানীরা রিসেপ্টরগুলো শনাক্ত করে এবং তার বিপরীতে ল্যাবে বসে তারা কিছু কেমিক্যাল ড্রাগ ফর্মুলা করে। ড্রাগগুলোর মূল কাজ হচ্ছে ওই রিসেপ্টরগুলোকে লক করে দেওয়া। এই জন্য মুহূর্তের মধ্যে অসুস্থ কোষ ব্রেনের সাথে যোগাযোগ হারিয়ে ফেলে। দেখবেন আমার রুগীরা যখন ড্রাগ ব্যবহার করে প্রথমে সাথে সাথে বলে আহ দীর্ঘদিনের পেট ব্যথাটা নাই, মাথা ব্যথাটা চলে গেল, মাথা ঘুরানিটা চলে গেল। দেখছেন কত বড় ডাক্তার, কিভাবে গেল? আসলে ডাক্তার স্পেসিফিক্যালি ব্রেনের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। যেহেতু এখন রুগী আরাম পায়, যা খেলে আরাম পায়, এই জন্য আমার রুগীরা ডাক্তারদের প্রেমে পড়ে, গভীর প্রেম। কারণ খেলে আরাম, খেলে আরাম, খেলে আরাম, এবং গভীর প্রেম চলে 8-10 বছর। কি ভাই কথা ঠিক আছে কিনা? ডাক্তার বলতে অজ্ঞান, মানে ডাক্তার ছাড়া কিছু বুঝে না, ডাক্তার বলতে অজ্ঞান। ঠিক 8-10 বছর পর প্রেম ভাঙতে থাকে, কারণ ড্রাগ আর কাজ করে না। আপনি তো বসে থাকবেন না, আপনি আবারও ডাক্তার দেখাবেন। এবার ডাক্তার সাহেব ঘোষণা দিলেন
আমার কিছু করার নাই, বাড়ি চলে যান, আল্লাহ আল্লাহ করেন। জোরে একটা হাত চাইছে, আল্লাহ আল্লাহ করেন। এবার কথা ঠিক আছে কিনা? সামান্য সুগার নিয়ে গিয়েছিলেন, সেটাই 5-7 বছর পরে বলছে এখন ইনসুলিন নিতে হবে। সমস্যা বাড়লো না কমলো? সামান্য ক্রিয়েটিনিন নিয়ে গিয়েছিলেন, 5-7 বছর পরে বলে ডায়ালিসিস করতে হবে। সমস্যা বাড়লো না কমলো? উত্তর কিন্তু আমরা পেয়েছি। কারণ প্রথম যখন আপনি ডাক্তার দেখিয়েছিলেন অল্প কিছু সংখ্যক সেল অসুস্থ ছিল। এই 10 বছরে আপনার কোষের কি কোনো চিকিৎসা হয়েছে? কথা বলবেন। কোষের কি কোনো চিকিৎসা হয়েছে? কোষের কোনো চিকিৎসা হয়নি। এই 10 বছরে আপনার দেহকোষ এমন ভাবে ড্যামেজ হয়েছে, এখন আর ড্রাগ দিয়ে মুখ বন্ধ করতে পারে না। তখন ডাক্তার নিজে ঘোষণা করেন আমার কিছু করার নেই, বাড়ি নিয়ে যান, আল্লাহ আল্লাহ করেন, যা খুশি খেতে চায় খাওয়াইয়া দেন। 10 বছর কিছু খাইতে দেয় না। জোরে একটা হাততালি চাই। কিছু খাইতে দেয় নাই। আমার মনে হয় আমি যে কথাগুলি বলছি এগুলি প্রতিটি ঘরে অভিজ্ঞতা আছে। কথা ঠিক আছে কিনা বলেন? এই ছোট্ট আলোচনা থেকে কি মনে হলো? আমরা রুগীরা কি ভালো আছি? একটু কথা বলেন। আমরা রুগীরা ভালো নেই। আমরা একটা ভয়ঙ্কর বিপজ্জনক অবস্থায় আছি। এই বিপদ এমন ভাবে তেড়ে আসবে, সামনে পেছনে কোথাও যাবার জায়গা থাকবে না। আমার কথা কি বেশি কঠিন মনে হয়? খুব সাধারণ ভাষায় কথাগুলি বলছি। এর চেয়ে সহজ ভাষায় বিজ্ঞানের কথাগুলি বলা সম্ভব নয়। মনোযোগ দিয়ে শুনতে হবে। তাহলে আসুন, আমরা পেয়েছি আমাদের সমস্যা হলো কোথায়? সেলে। তাহলে আসুন আমরা একটু দেখি আসলে আমাদের দেহটা সেল দিয়ে তৈরি কিনা। আমরা একটু দেখবো আমাদের জন্মটা কিভাবে হলো, তাহলে বুঝতে পারবেন আসলে দেহ সেল ছাড়া কিছু নেই। বাবার একটা শুক্রাণু এবং মায়ের একটা ডিম্বাণু মিলনের ফলে মাতৃজরায়ুতে প্রথম যে কোষটি তৈরি হয়েছিল, ইট ওয়াজ আওয়ার ফার্স্ট সেল। বিজ্ঞানীরা আমাদের প্রথম কোষটির নাম দিয়েছে জাইগোট। কি নাম? মনে রাখতে হবে পৃথিবীর সকল মানুষ একই নিয়মে সৃষ্টি হয়েছে। জাইগোট সৃষ্টির জন্য কি রহস্য কাজ করেছে? এটা ডিম্বাণু, এগুলো শুক্রাণু, স্পার্ম। বলছে মায়ের একটা ডিম্বাণুর সাথে বাবার 100 কোটি স্পার্ম ফাইট করেছে একটি ডিম্বাণুর সাথে। সেখানে একটি ডিম্বাণুর সাথে একটি স্পার্ম কন্ট্যাক্ট করতে সক্ষম হয় আউট অফ 100 কোটি স্পার্ম। এবং নতুন যে প্রাণের সঞ্চার হয়, ইট ওয়াজ আওয়ার ফার্স্ট লাইফ। আমি একটু আগে যে জাইগোটের কথা বলেছি, এটা জাইগোটের একটা অরিজিনাল ছবি। বিজ্ঞানীরা আধুনিক ইলেকট্রনিক মাইক্রোস্কোপ দিয়ে আপনার আমার 6 দিন বয়সের ছবি তুলেছে। এটি 10 লক্ষ গুণ বড় করে দেখানো হয়েছে। আপনার 6 দিন বয়সের ছবিটা একটু ভালো করে দেখে নেন। এগুলা কিন্তু অরিজিনাল ছবি। এটি তো এখন আপনি, কথা বলেন, এটি তো এখন আপনি নাকি? এটি আমি। এখন আপনার উচ্চতা কত? 5 ফিট 5 ইঞ্চি, 6 ইঞ্চি। কিন্তু যখন আপনার জন্ম হয়েছিল তখন আপনার উচ্চতা কত ছিল? বিজ্ঞানীরা আধুনিক প্রযুক্তি দিয়ে এই কোষটির আয়তন মেপেছে। আয়তন মেপে বলেছে এই কোষটির আয়তন ছিল 0.6 মাইক্রন। হোয়াট ইজ মাইক্রন? 1 মিটারের 10 লক্ষ ভাগের 1 ভাগকে বলে 1 মাইক্রন। আপনার আয়তন তার চেয়ে ছোট ছিল। বিজ্ঞানীরা এই কোষটির ওজন মেপেছে। বিজ্ঞানের ওজন মেপে বলেছে এই কোষের ওজন ছিল 1 ন্যানোগ্রাম যখন আপনার জন্ম হয়েছিল। হোয়াট ইজ 1 ন্যানোগ্রাম? 1 গ্রামের 100 কোটি ভাগের 1 ভাগকে বলে 1 ন্যানোগ্রাম। আপনার ওজন ছিল 1 ন্যানোগ্রাম। এখন ওজন কত? 70 কেজি, 60 কেজি, 80 কেজি। 1000 গ্রাম সমান 1 কেজি, এভাবে 70 কেজি। আর যখন জন্ম হয়েছিল 1 গ্রামের 100 কোটি ভাগের 1 ভাগ। তাহলে এটি কি ছিল? বিজ্ঞান বলছে এটি ছিল একটা অদৃশ্য লাইট, আলো, নূর। এই যে আপনি আলো থেকে তৈরি হয়েছেন, নূর থেকে তৈরি হয়েছেন, এটি বিজ্ঞান সমর্থন করে। কিন্তু বিজ্ঞান বলছে সে অদৃশ্য লাইটটি ছিল একটা লাইট। ধরে একটা হাতা যায়। আসুন আমরা আরো আধুনিক ছবি দেখব। এটি হলো মাতৃজরায়ু। এগুলো কিন্তু অরিজিনাল ছবি, দেখে নেন। এবং 6 ডেজ এমব্রায়ো, 6 দিন বয়সে কেমন ছিলেন। আফটার 6 ডেজ বিজ্ঞানীরা লক্ষ্য করলো এটি নড়ে চড়ে বসলো মাতৃজঠরে এবং ডিভিশন হওয়া শুরু করলো নিয়ম মেপে। 1, 2, 4, 8, 16, 32। যতই ডিভিশন হওয়া শুরু করলো ততই ক্ষুদ্র কোষটি আকার আকৃতিতে পরিবর্তন হতে লাগলো। 58 দিনের মাথায় 5 মিলিমিটারের একটি
পূর্ণাঙ্গ মানব ভ্রূণে পরিণত হয়ে গেল। এই যে একটি পূর্ণাঙ্গ মানব ভ্রূণে পরিণত হলো, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হলো, কোত্থেকে তৈরি হয়েছে? বিজ্ঞান বলছে ওই ক্ষুদ্র জায়গোটির ভিতরে আপনার দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গোপন কোড লুকায়িত ছিল। তাহলে এই কোষটি তখন এটি নাকি, এই কোষটি এটি তো 9 মাস পরে ভূমিষ্ঠ হবে। কথা বলবেন। ধীরে ধীরে তরুণে পরিণত হবে, যুবকে পরিণত হবে, প্রৌঢ়ে। দেখেন মাতৃ জঠরে কিভাবে বিকশিত হয়েছে, প্রৌঢ়ে পরিণত, বৃদ্ধে, বার্ধক্যে পরিণত। এই কোষটির মৃত্যু ঘটবে। তাহলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার আমার দেহে যদি কোনো সমস্যা হয়, সেটি কোথায় হয়েছে? আপনি তরুণ সে জায়গা, আপনি বৃদ্ধ সে জায়গা, আপনি শিশু সে জায়গা। বিজ্ঞান বলছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনি যদি একটি কোষের যত্ন নিতে পারেন, আপনার দেহে কোনো রোগ হবে না। জোরে একটা হাত তালি। আমাদের দুর্ভাগ্য, আমাদের মানব জাতির দুর্ভাগ্য, চিকিৎসা বিজ্ঞানের এই বক্তব্যগুলো আধুনিক ডাক্তাররা কখনো বলেন না। কেন বলেন না? কারণ তাদের বিজনেসের মূল কৌশল হচ্ছে কোষের 12টা বাজাও। জোরে একটা হাতে, কোষের 12টা বাজাও। এই কোষটাকে যত বেশি অসুস্থ রাখা যাবে, ততই তাদের বিজনেসের পরিধি বাড়তে থাকবে। এই জন্য ওয়ান স্টপ সলিউশনের কথা ডাক্তাররা বলেন না এবং ভবিষ্যতেও বলবেন না, কারণ আপনার অসুস্থতা তাদের বিজনেস। কথা কি পরিষ্কার? আপনার অসুস্থতা তার বিজনেস। আপনার সুস্থ থাকার কোনো কৌশলের কথা তারা আপনার সামনে উপস্থাপন করবেন না। দেখেন সহজ হিসাব তো, আমরা তো কেউ ডাক্তার না। আমরা যখন বলি আমি আপনি অসুস্থ, কে অসুস্থ? কোষ, রাইট? আপনি আমি অসুস্থ মানে কে অসুস্থ? সেটা হার্টের কোষ হতে পারে, কিডনির কোষ হতে পারে, লিভারের কোষ হতে পারে, কোষে তো অসুস্থ নাকি? আপনি যখন এই অসুস্থতা নিয়ে ডাক্তারের কাছে গেলেন, হাসপাতালে গেলেন, তারা কি করলো? পুরো দেহটা ভাগযোগ করে নিয়ে গেল। এটা হার্টের ডিপার্টমেন্ট, এটা কিডনির ডিপার্টমেন্ট, এটা লিভারের ডিপার্টমেন্ট। কথাগুলি ঠিক আছে কিনা বলেন? দেহ কি ভাগযোগ হয়ে যায় না? সব ডিপার্টমেন্টে ভাগ করে নেয়। বাস 8-10 বছর পর্যন্ত সবাই ডিপার্টমেন্টে ভাগ ভাগ করে দেহটা চালায়। 8-10 বছর পর যখন কোষের 12টা বাজে, সবাই মিলে একসাথে বসে সিদ্ধান্ত নেয় বাড়ি চলে যান, আল্লাহ আল্লাহ করেন। জোরে একটা হাত তালি, আল্লাহ আল্লাহ করেন। কি ভাই, 8-10 বছর চিকিৎসা শেষে মানুষগুলি কি সুস্থ দেহে আসে না অসুস্থ দেহে আসে? অসুস্থ হয়ে আসে। উত্তর কিন্তু আমরা পেয়েছি, এই দীর্ঘ 10 বছর আমার কোষের কোনো চিকিৎসা হয়নি, কারণ কোষের চিকিৎসা দেওয়ার ক্ষমতা ডাক্তারের হাতে নেই। এটি আপনার ডাক্তার নিজেও জানেন। আমার কথা কি বোঝা যাচ্ছে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। দেখেন, মানুষের অগ্রাধিকার সুস্থতা। আমি মনে করি যদি মনোযোগ দিয়ে কথাগুলি শুনেন, 80% প্রবলেম এখন আপনি সলভ হয়ে যাবে। আর আপনি জানেন না আপনি কেন অসুস্থ। সমস্যা ছিল এখানে। তাহলে আসুন, বিজ্ঞান বলছে এই দেহ কোষটি 1000 বছর বাঁচতে পারে। প্রমাণ আছে। আমাদের অনেক নবীজিরা 900-950 বছর বেঁচে ছিলেন। বিজ্ঞানও বলছে দেহ 1000 বছর বাঁচতে পারে। তাহলে যে দেহ 1000 বছর বাঁচতে পারে, সেটি মাত্র 40, 45, 50 বছর যেতে না যেতে, হার্ট নাই, কিডনি নাই, লিভার নাই, সব নাই ডাক্তারের বাড়ি। কথা ঠিক আছে কিনা? 40-এর পরে একটি ঘর খুঁজে পাওয়া যায় না যে ঘরে একজন সুস্থ মানুষ পাওয়া যায়। বিজ্ঞান কি এটা সমর্থন করে? কথা বলেন। বিজ্ঞান বলছে না, এত তাড়াতাড়ি আপনার অসুস্থ হওয়ার কারণ নেই। আপনি অসুস্থ হয়ে গেলেন, কেন হলেন? নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। আসুন, বিজ্ঞান বেশ কিছু কারণের কথা বলেছে, আমরা ছোট করে একটু কারণগুলো জানবো। প্রথম কারণ, কেন এত তাড়াতাড়ি অসুস্থ হলেন? এই যে জাইগোটটা তৈরি হলো, কিভাবে তৈরি হলো? শুক্রাণু এবং ডিম্বাণু। শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনে যখন জাইগোট তৈরি হয়, অর্থাৎ আমার মেয়েরা যখন কনসিভ করে, ওই একটা ইমোশন, চল তো দেখি ছেলে না মেয়ে হয়েছে, এই খেলা শুরু। এই যে ছেলে না মেয়ে হয়েছে, এটি খালি চোখে দেখবে না মেশিন দিয়ে দেখবে? এই মেশিনটার নাম আল্ট্রাসোনো। আল্ট্রাসোনো একটি মেডিকেল ডিভাইস, যেটি উচ্চ গতি সম্পন্ন সাউন্ড থ্রো করে। সাউন্ডের একটি ধর্ম হচ্ছে এটি কোথাও বাধা পেলে ফেরত আসে। বিজ্ঞানীরা ফিরে আসা সাউন্ডটিকে
ইলেকট্রিক সিগন্যালে কনভার্ট করে ছবি তোলে। সাউন্ড দিয়ে ছবি তোলার এই প্রযুক্তিটা আবিষ্কার হয়েছিল সমুদ্রের অভ্যন্তরে, ভূপৃষ্ঠের অভ্যন্তরে গবেষণা চালানোর জন্য। এটা পেট দেখার জন্য আবিষ্কার হয় নাই। এটা চিকিৎসা ব্যবসায়ীদের কুচিন্তা থেকে আসছে। তারা ভাবলো আর এই মেশিন দিয়ে যদি সমুদ্রের অভ্যন্তর দেখা যায়, পেটও তো দেখা যেতে পারে। তাই তার মেডিকেল ভার্সন তারা তৈরি করলো। কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলছে আল্ট্রাসাউন্ড করানো উচিত নয়। চিকিৎসা বিজ্ঞান কথায় কথায় সিটি স্ক্যান, এমআরআই অনুমোদন করে না। আমি ডক্টর কর্মকার দায়িত্ব নিয়ে কথাগুলি বলছি, জোরে একটা হাতে দায়িত্ব নিয়ে। চিকিৎসা বিজ্ঞান বলছে না, কথায় কথায় এগুলি করানো উচিত নয়। কেন উচিত নয় আমরা সেটা একটু জানি। এই যে জায়গোটটা তৈরি হলো, কিভাবে তৈরি হলো? শুক্রাণু এবং ডিম্বাণু। শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে যখন জায়গোট তৈরি হলো, সেখানে একটা কেমিক্যাল বিক্রিয়া শুরু হয়েছে। ওই যে কেমিক্যাল বিক্রিয়া শুরু হয়েছে এটা এখনো চলমান। এটা সমাপ্তি ঘটবে মৃত্যুতে। যেদিন আপনার আমার মৃত্যু ঘটবে সেদিন এই কেমিক্যাল বিক্রিয়ার সমাপ্তি ঘটবে। তাহলে ছোট্ট আলোচনা থেকে আমরা কি বলতে পারি আমাদের দেহটি একটি কেমিক্যাল হাউস? বলে কি ভুল হবে? তাহলে এটা একটি কেমিক্যাল হাউস। বিজ্ঞান বলছে এই দেহে প্রতি সেকেন্ডে 37,000 বিলিয়নস কেমিক্যাল রিঅ্যাকশন সংঘটিত হয়। এই যে আমি কথা বলছি আপনি শুনছেন, আপনার হার্ট, কিডনি, লিভার, ব্রেন সব কাজ করছে কিনা বলেন? সবকিছুর পেছনে রয়েছে বিলিয়ন বিলিয়ন কেমিক্যাল রিঅ্যাকশন। তাহলে আজকের এই ছোট্ট আলোচনা থেকে আমরা ডিজিজের একটি নতুন ডেফিনিশন দাঁড় করাবো। আমাদের ডিজিজের ডেফিনিশন হচ্ছে, ডিজিজ হচ্ছে ডিসঅর্ডার অফ কেমিক্যাল রিঅ্যাকশন। এই যে হঠাৎ করে হাসি, কাশি, জ্বর, বমি বমি ভাব শুরু হলো, মানে কি? মানে আপনার বডির কেমিক্যাল রিঅ্যাকশনটা ডিসঅর্ডার হয়ে গেছে। হিলিং হচ্ছে অর্ডার অফ কেমিক্যাল রিঅ্যাকশন, আবার সেটা অর্ডার হয়ে গেছে। বিজ্ঞান বলছে আপনার আমার দেহের 99% কেমিক্যাল ডিসঅর্ডার নিজে নিজে ঠিক হয়ে যায়। 1% কেমিক্যাল ডিসঅর্ডার, যেটির নাম ক্যান্সার, যেটি হলে আর ঠিক হয় না। প্রশ্ন, 1% ক্যান্সারে কেন পরিণত হলো? যেখানে দেহ 99% প্রবলেম নিজে সলভ করতে পারলো, 1% কেন পারলো না? এর পেছনে বিজ্ঞান বলেছে এই যে হাসিটা কেন দিল, কাশিটা কেন দিল, ডাক্তার দেখাও। ডাক্তার দিয়েছে ড্রাগ, সিটি স্ক্যান করতে দিয়েছে, এমআরআই করতে দিয়েছে। এই গুতোগুতি করতে গিয়ে 1% ক্যান্সারে পরিণত করে ফেলছে। জোরে একটা হাতে মনে রাখবেন, এগুলো আমার কথা নয়, এগুলি বিজ্ঞানের কথা। কিন্তু আপনার ডাক্তার এই কথাগুলো কখনো আপনাকে জানতে দেয়া হয় না, কারণ এগুলো জানলে যে বিজনেস হবে না, কিন্তু বিজ্ঞান বলে দিয়েছে। তাহলে আসুন, আমরা হঠাৎ করে হাসি, কাশি, জ্বর, বমি বমি ভাব শুরু হওয়ার পর কার কাছে গেছিলেন? আচ্ছা, ডাক্তারের কাছে যাওয়ার পরে প্রবলেমটি তো চলে গেছে না? যায়নি? চলে গেছে। হাসিটা বন্ধ হয়ে গেছে, ব্যথাটা চলে গেছে। এখন আমরা জানলাম প্রবলেমটি কিন্তু ডাক্তার সারাননি, প্রবলেমটি নিজে নিজেই চলে গেছে। কিন্তু ক্রেডিটটাকে নিয়ে গেল। আমরা তো কখনো ডাক্তারকে জিজ্ঞেস করিনি। আপনি ডাক্তারকে জিজ্ঞেস করেন যে ডাক্তার সাহেব আমার ব্যথাটা গেল কিভাবে, আমার জ্বরটা গেল কিভাবে, আমার হাসিটা বন্ধ হলো কিভাবে? জিজ্ঞেস করেন আপনার ডাক্তারকে। আপনার ডাক্তার কিন্তু আপনাকে কোনো অনেস্টলি উত্তর দিতে পারবে না, কারণ তিনি তো জানেন তিনি আপনাকে কি খেতে দিয়েছেন, ড্রাগ না মেডিসিন? প্যারাসিটামল কখনো মেডিসিন নয়, অ্যান্টিবায়োটিক কখনো মেডিসিন নয়, সেগুলো কখনো মেডিসিন নয়। তিনি তো জানেন ড্রাগ কখনো রোগ ভালো করে না, আপনার ডাক্তার সেটি জানেন। তাই তিনি অনেস্টলি বলবেন আমি জানি না। কিন্তু আমরা কি কখনো ডাক্তারকে জিজ্ঞেস করি? কথা বলেন, একটা কথাই তো জিজ্ঞেস করতে পারেন, আবার এই কথা জিজ্ঞেস করুন, সাহসে তো নাই। কিন্তু আপনার ডক্টর কিন্তু উত্তর দিতে পারবেন না, কারণ তিনি জানেন ড্রাগ কখনো রোগ ভালো করে না। আমার কথাকে বুঝতে পারছেন তো নাকি? আমি কথাগুলি দায়িত্ব নিয়ে বলছি। মনে আপনি জিজ্ঞেস করেন আপনার ডাক্তারকে, যদি সাহস থাকে তিনি আপনাকে উত্তর দিতে পারবেন না, কারণ তিনি তো জানেন ড্রাগ কখনো রোগ ভালো, ড্রাগ সিমটম অফ করে। তাহলে
আমরা জানলাম যে আসলে ঘটনাটা মূলত এটি ছিল যে যাক প্রবলেমটি সলভ করেনি। আজকে আমরা দেখব আসলে প্রবলেমটি নিজে নিজে কিভাবে সলভ হলো, সেই কৌশল আজকে আমরা দেখব। আমরা রেডি তো নাকি? তাহলে আসুন, এটি ছিল প্রথম কারণ। দ্বিতীয় কারণের কথা বলি। দ্বিতীয় কারণ কি ছিল? এই যে জায়গাটি তৈরি হলো, আমরা কেন তাড়াতাড়ি অসুস্থ হলেন? ধীরে ধীরে আকার আকৃতিতে পরিবর্তন হবে, 9 মাস মাতৃ জঠরে থাকবে। কার খাবার খেয়ে? মারা তো খাবার খায় না, মারা খায় ক্যালসিয়াম ট্যাবলেট, আয়রন ট্যাবলেট, মারা খায় ডাক্তার দেওয়া ড্রাগস। অথচ বিজ্ঞান বলছে এই শিশুর দেহ তৈরি হবে মায়ের প্রকৃতির খাবার থেকে। মা যেহেতু সঠিক খাবার খায় না, তাই একটা অসুস্থ দুর্বল শিশুর জন্ম দিয়েছে। 3 নম্বর কারণ বলেছে এবার শিশুটি পৃথিবীতে আসবে। কিভাবে আসবে? বলছে মায়ের যোনিপথ দিয়ে আসবে। এখন কিভাবে আসে ভাই? সিজার করে নিয়ে আসে। বিজ্ঞান সিজার সমর্থন করে না, বিকজ না, সিজার করার উচিত নয়। কেন উচিত নয়? বলছে মায়ের যোনিপথে জীবাণুর মহাসমুদ্র। এই শিশুটি যখন মায়ের যোনিপথ ছেড়ে পৃথিবীতে আসে, প্রথমে মায়ের দেহের জীবাণুর সাথে যুদ্ধ করে তার ইমিউনিটি শক্তিশালী করে। ধরে একটা হাততালি চাই। আমরা প্রায়ই শুনি সিজারিয়ান বাচ্চারা অসুস্থ থাকে, কি শুনি না? কারণ কি? কারণ কিন্তু এটি, সে তো মায়ের জীবাণুর সাথে যুদ্ধ করেনি, ফলে প্রকৃতির নতুন নতুন জীবাণুর সাথে যুদ্ধে সে হেরে যায়। আমরা কি এখন জীবাণুর সাথে যুদ্ধ করছি? আমরা এখন জীবাণুর সাথে যুদ্ধ করে বেঁচে আছি। সেদিন সেই মুহূর্তে আপনার আমার মৃত্যু ঘটবে, যেই মুহূর্তে জীবাণুর সাথে যুদ্ধে আপনি হেরে যাবেন। আমরা যখন এসব কথা বলি, আমরা কিছুটা দ্বিধাদ্বন্দ্বে থাকি। কেন জানেন? ওই যে চিকিৎসা বেনিয়ারা ছোটবেলা থেকে আপনাকে শিখিয়েছে জীবাণুমুক্ত থাকো। কি শিখিয়েছে? আমাকে শিখিয়েছে জীবাণুমুক্ত থাকো। অথচ আমরা এখন জানলাম জীবাণুমুক্ত থাকার কোনো সুযোগ নেই। জীবনের শেষ দিন পর্যন্ত জীবাণুর সাথে লড়াই করে আপনাকে বাঁচতে হবে। যেই মুহূর্তে জীবাণুর সাথে লড়াই আপনি হেরে যাবেন, সেই মুহূর্তে আপনার মৃত্যু ঘটবে। তাহলে আমাকে জীবাণুর সাথে লড়াইয়ের কৌশল না শিখিয়ে আমাকে জীবাণুমুক্ত থাকার কথা কেন বলেন? কারণ জীবাণুর সাথে লড়াইয়ের কৌশলটি প্রকৃতির হাতে, আর জীবাণুমুক্ত থাকার কৌশলটি তার হাতে। ভ্যাকসিন মারো, অ্যান্টিবায়োটিক খাও, কারণ এগুলো তো তার বিজনেস। জোরে একটা হাততালি, যেগুলো বিজনেস। আপনাকে জীবাণুর সাথে লড়াইয়ের কৌশলটি যদি শিখিয়ে দেওয়া হতো, তাহলে তো তার বিজনেস হতো না। আমি কথাটা বুঝাতে পেরেছি তো নাকি? তো তিনিও জানেন, পৃথিবীর সব ডাক্তাররা জানে, মানুষ ইমিউনিটি শক্তিশালী থাকলে মানুষ রোগ মুক্ত থাকে। কিন্তু দুর্ভাগ্য আমাদের, এই ছোট্ট কথাটি তারা প্রচার করেন না। কথা কি পরিষ্কার? একটি কথা যদি প্রচার হতো, তাহলে কিন্তু এত আজকে এই অবস্থা হতো না। কিন্তু শুধু ইমিউনিটি দুর্বল হওয়ার কারণে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। তাহলে আসুন, তৃতীয় কারণ বলেছে, চতুর্থ কারণ বলেছে এবার শিশুটি 6 মাস মাতৃদুগ্ধ পান করবে। খায় পটের দুধ। মাতৃদুগ্ধ আর পটের দুধ কি এক? সেখানেও শিশুর দেহ তৈরি হতে পারেনি। আমাদেরকে মাতৃদুগ্ধের প্রচারণার পরিবর্তে শিশু দুগ্ধের প্রচারণা চালানো হয়। উদ্দেশ্য কিন্তু বিজনেস। অথচ বিজ্ঞান বলছে মায়ের এই ব্রেস্ট ফিডিং তৈরি হয়েছে শিশুর জন্য, সেটা পায়নি, ফলে তার দেহ তৈরি হতে পারেনি। পঞ্চম কারণ বলেছে এবার শিশুটি 6 মাস পরে যখন স্বাভাবিক খাবারে আসে, তার মুখে তুলে দেওয়া হয় লজেন্স, চিপস, ড্রিঙ্কস, এভাবে চলতে থাকে 40-45 বছর পর্যন্ত। এমন কোনো খাদ্য নাই, কুখাদ্য নাই সে খাইয়া শেষ করে নাই। মনে হয় কুখাদ্যের তালিকা কিন্তু আমাদের হাতে আছে। সিএফসি, ডিএফসি, কেএফসি, চাইনিজ, 10 কেজি মাংস, 10 প্যাকেট সিগারেট, ঠিক আছে কিনা? ইয়াং বয়সে মিয়া আপনি 1 প্যাক খাইতে পারেন, আমি পুরো ড্রাম সহ খাই ফেলাইছি। এই ধরনের ঘটনাগুলি ঘটেছে। ঠিক 40-45 বছর পর এই কুখাদ্যের আঘাতে দেহটা বলছে, শরীরটা কেন যেন ভার ভার লাগে। সকলে মিলে বললো তাড়াতাড়ি
ডাক্তার দেখাও, দেরি করো না, দেরি করলে রোগটি বেড়ে যাবে। আমরা ডাক্তার দেখালাম, ডাক্তার সাহেব টেস্ট করে বললেন একটু, কি ধরা দিলেন? ড্রাগ না মেডিসিন? কি ধরা দিলেন? ড্রাগ না মেডিসিন? দ্বিতীয় বিপদ শুরু হলো। ড্রাগ খাওয়ার সাথে সাথে অসুস্থ কোষগুলো ব্রেনের সাথে যোগাযোগ, এখন সে কোনো কিছু বুঝতে পারে না, খাবারও খায় ড্রাগও খায়, খাবারও খায়, এভাবে 10 বছর চলে। বাস ভিতরে ভিতরে কোষগুলো এমন ভাবে ড্যামেজ হয়, ওই মানুষগুলো আর সুস্থ হতে পারে না। ভালো করে বুঝে নেবেন, প্রতিটি ঘরের অসুস্থতার কারণ কিন্তু এটি। ওই যে 10 বছর কিছুই বুঝতে পারেনি, খাইলে ভালো লাগে, বড় ডাক্তার দেখিয়েছি, নতুন ওষুধ দিয়েছে, খাবার পরে ভালো লাগে। আসলে বিষয়টা সেটা ছিল না। ড্রাগগুলো মূলত মস্তিষ্কের সাথে কোষের যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছে। তাহলে শরীর প্রথম যখন ম্যাজমেজ করেছিল, ভারবার করেছিল, কার কাছে যেতে বলেছিল? আপনার উত্তর সঠিক, কিন্তু তার কথা ছিল ব্যাক টু নেচার। আপনার উত্তর সঠিক কেন জানেন? কারণ ওই চিকিৎসা বেনিয়ারা আমার শিক্ষা ব্যবস্থায় আমাকে শিখিয়েছে, অসুখ হলে ওষুধ খাও, অসুখ হলে ডাক্তার দেখাও, বাড়ির ঘাটে হাসপাতাল বানাও, ঘরে একটা ডাক্তার বানাও। আমাকে তো কখনো শিখায়নি প্রথম অসুস্থতা তুমি প্রকৃতির সাহায্য চাইবে। সেদিন যদি আমি প্রকৃতির সাহায্য চাইতাম, সেদিনে কিন্তু প্রবলেম কি হয়ে যেত। কিন্তু আমাকে সেই প্রবলেম সলভ দেওয়া, সমাধান দেওয়া হয়নি। কেননা কারণ ড্রাগ এবং ডাক্তার নামক শব্দ দুটি আমার শিক্ষা ব্যবস্থা যুক্ত করে $1 বিলিয়ন ড্রাগ বিজনেস প্রতিষ্ঠা করে ফেলেছে। জোরে একটা হাতাল যায়। শুরু করবেন প্যারাসিটামল দিয়ে, শেষ করবেন আইসিইউতে গিয়ে। সিস্টেম ফাইনাল। মেসেজটা কি ক্লিয়ার? সেদিন যদি আমার শিক্ষা ব্যবস্থায় আমাকে প্রকৃতির কাছে যাওয়ার সুযোগ করে দিত, সেদিন কিন্তু আমার এই বিপদ শুরু হতো। ভবিষ্যতে কি এগুলি আপনাকে শিখাবে? কথা বলবেন। ভবিষ্যতেও শিখাবে না, কারণ তার এত বড় শক্তিশালী সিন্ডিকেট, তাদের মতামতের বাইরে কথা বলার ক্ষমতা রাষ্ট্রেরও নেই। আমি কি বুঝাতে পেরেছি বিষয়টা? সুতরাং দেহটা কার? সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আপনি যদি মনে করেন কেউ এসে আপনাকে উদ্ধার করবে, আপনি বোকার স্বর্গে বসবাস করছেন। আপনাকে উদ্ধার করার জন্য কেউ এগিয়ে আসতে পারবে না, কারণ আপনার অসুস্থতা তাদের $1 বিলিয়ন বিজনেস। জোরে একটা হাতাল চাই। আপনি সুস্থ থাকলেও বিজনেস হবে না। মেসেজ কি পরিষ্কার? তাহলে আসুন, আমি সবসময় আমার আলোচনায় একটা কথা বলি, মৃত্যু নিয়ে ভাববেন না, সুস্থতা নিয়ে ভাবুন। সুস্থতার দায়িত্ব নিজের হাতে। সৃষ্টিকর্তা এবং চিকিৎসা বিজ্ঞান কেউই দায়িত্ব ডাক্তারের হাতে দেয়নি, আপনি দিয়েছেন। আপনার সারা জীবনের সঞ্চিত অর্থ কার হাতে তুলে দিয়েছেন? তাদের মুখে নল, পাছায় নল, পেটে নল। 10 লাখ টাকা দিয়ে কি বেরিয়েছে ভাই? লাশ বেরিয়েছে। চিকিৎসা বিজ্ঞানের একটি শব্দ আপনি খুঁজে পাবেন না যে মুখে নল, পাছা নল, পেটে নল আর 10 লাখ টাকা আইসিইউর বিল দিলে আপনি বেঁচে আসতে পারবেন। বরং চিকিৎসা বিজ্ঞান বলেছে মানুষ বেঁচে থাকে, সুস্থ থাকে প্রকৃতিতে। জোরে একটা হাতে প্রকৃতিতে। আমাকে প্রকৃতির কাছে যেতে বলা হয় না, আমাকে বলা হয় যে অমুক হাসপাতালের আইসিইউ নাকি উন্নত, অমুক হাসপাতালের ডাক্তাররা নাকি খুব উন্নত, অমুক হাসপাতালে মেশিনপত্র উন্নত। এগুলো আমাকে শেখানো হয়, আমাকে প্রকৃতির কাছে যেতে বলা হয় না। কারণ প্রকৃতির কাছে যেতে বলা হলে ওই আইসিইউতে জং ধরবে। জোরে একটা হাততালি যায়। আইসিইউ। আমরা তো মৃত্যু নিয়ে ভাবি না, আমরা সুস্থতা নিয়ে ভাবি। সুস্থতার দায়িত্ব ডাক্তার হাতে না, কার হাতে? জোরে একটা হাততালি যায়, নিজের হাতে। মৃত্যু আসলে জায়গা ছেড়ে দেবেন, আপনি থাকতে পারবেন না, কিন্তু আমাকে কি ডাক্তার বাঁচাতে পারবে না? ও কিছু বাঁচাতে নো, বাঁচাতে পারবে না। শুধু সেই ক্ষমতা নেচারের হাতে। ভয় কোথায়? আমাদেরকে এগুলো কেউ জানায় নি। দেখেন এই মানুষগুলো চিকিৎসা নিতে নিতে সর্বশান্ত হয়ে যাচ্ছে। কি কথা ঠিক আছে কিনা? সহায় সম্বল বিক্রি করে দিচ্ছে, মানুষটিও চলে গেছে, পরিবার রাস্তায় নেমে গেছে। কি কথা ঠিক আছে কিনা? কি দরকার ছিল? কি দরকার ছিল? চিকিৎসা বিজ্ঞানের ভাষায় তার মৃত্যু কিন্তু নিশ্চিত হয়ে গেছে। সে যদি প্রকৃতির সাথে থাকতো আরো 10 বছর বেশি বাঁচত। জোরে একটা হাতায় 10 বছর। কিন্তু সিস্টেম চেঞ্জ করার কারণে নিজেও গেছে, পরিবার রাস্তায় নেমে গেছে।
আমি কথাগুলি বুঝাতে পেরেছি, কিন্তু আমাদের দোষ নেই, আমাকে সেভাবে মোটিভেশনটা দেওয়া হয়েছে। তাহলে আসুন, তাহলে এই অসুস্থ দেহকে এখন আমরা কার হাতে ছেড়ে দেবো, ডাক্তার না নেচার? আসুন আমরা প্রকৃতির কাছে ফেরত যাই। আমরা এখন প্রকৃতির কাছে যাব। তাহলে আমরা এখানে যারা আছি তারা জীবিত না মৃত? তারা জীবিত না মৃত? কে জীবিত? কোষ জীবিত, আপনি জীবিত, কোষ মৃত, আপনার মৃত, কোষ অসুস্থ, আপনি অসুস্থ। আমরা আলোচনা শেষের দিকে মনোযোগ হারাবেন না। তাহলে একটি জীবিত কোষ, জীবিত দেহ দুটো জিনিস নিয়ে বেঁচে থাকে, সুস্থ থাকে, একটা অক্সিজেন আর একটা নিউট্রিশন। আজকে ভালো করে শুনে রাখুন, আপনার এই দেহ কোষ কোনো ডাক্তার চেনে না, কোনো হাসপাতাল চেনে না, সে কোনো ড্রাগ, তার সাথে সম্পর্ক অক্সিজেন এবং পুষ্টি। আমরা যখন রুগীরা দেশ বিদেশে যাই, বড় ডাক্তারের খোঁজ করি, বড় ডাক্তারের খোঁজ পাওয়া অনেক কঠিন না? সাক্ষাৎ পাওয়া অনেক কঠিন। যদি কোনো কারণে বড় ডাক্তারের সাক্ষাৎ পাই, মন্ত্রী মিনিস্টার ধরে, সবাই খুশি হয় না? পাইছি রে পাইছি, কি পাইছি? এটা আবার সবাইকে টেলিফোন করে জানায়, পাইছে ডাক্তার, পাইছে ডাক্তার, পাইছে। আপনি খুশি হয়েছেন, আপনার পরিবার খুশি হয়েছে, আপনার বন্ধু বান্ধব খুশি হয়েছে, আপনার কোষ বলছে আমি তো ওনাকে চিনি না। জোরে একটা হাততালি যায়। আমার সাথে ডাক্তারের কোনো সম্পর্ক, আমার সাথে হাসপাতালে কোনো সম্পর্ক নেই। আসুন আমরা অক্সিজেন নিয়ে কথা বলি। আমরা এখানে প্রতিটি মানুষ প্রতি মিনিটে 18 থেকে 20 বার শ্বাস গ্রহণ করে 11,000 লিটার বাতাস নিচ্ছি। বাতাসে কি ছিল? শুধু কি অক্সিজেন? বাতাসে অক্সিজেন ছিল, নাইট্রোজেন ছিল, অনেক কিছু ছিল। এই মিশ্র বাতাস যখন আপনার শ্বাসনালী দিয়ে লাং এসেছে, ফুসফুস এসেছে, ফুসফুস কি করেছে, সেখান থেকে মাত্র 550 লিটার অক্সিজেন ধরে রেখে বাকিটা ছেড়ে দিয়েছে। তাহলে কত লিটার বাতাস নিয়েছেন? 11,000 লিটার। সেখান থেকে ফুসফুস কত লিটার ধরে রেখেছে? 550 লিটার। ফুসফুস এই অক্সিজেনটা ধরে কি করবে? সারা শরীরে ছড়িয়ে দিবে। কিভাবে ছড়াবে? আপনার সারা শরীরে রক্ত সঞ্চালন লাইন রয়েছে। এই রক্ত সঞ্চালন লাইনের উৎপত্তি হার্ট, হার্ট থেকে উঠে এটা সারা শরীরে জালের মতো বিস্তৃত হয়ে আবার হার্টে ফিরে এসেছে। এই পুরো রক্ত সঞ্চালন লাইনকে যদি লম্বা করা হয়, এর দৈর্ঘ্য হবে 1.5 লক্ষ কিলোমিটার। তাহলে আপনার বডিতে রক্ত সঞ্চালন লাইন কত কিলোমিটার? তাহলে এই রক্ত সঞ্চালন লাইন কি আপনার কিডনির ভিতর দিয়ে যায়নি? লাংয়ের ভিতর দিয়ে যায়নি? সব অঙ্গ প্রত্যঙ্গ পরিবহন করেছে। লাংসের কি করেছে জানেন? বাতাস থেকে অক্সিজেনটা ধরে সাথে সাথে তার পাশ দিয়ে বয়ে যাওয়া রক্ত সঞ্চালন লাইনে অক্সিজেনটা পাস করে দিয়েছে। তাহলে প্রতিটা দমে অক্সিজেনটা কোথায় চলে গেল? ব্লাডে। কোথায়? ব্লাডে। টোটাল ব্লাড ভলিউম আছে 5 থেকে 6 লিটার। কত লিটার? 5 থেকে 6 লিটার। সেখানে 3টা রক্তকোষ রয়েছে, হোয়াইট ব্লাড, রেড ব্লাড, প্লাটিলেট। হোয়াইট ব্লাড, রেড ব্লাড, প্লাটিলেট। রেড ব্লাডকে দায়িত্ব দেওয়া হয়েছে, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। কাকে? রেড ব্লাডকে দায়িত্ব দেওয়া হয়েছে লাংসের বাতাস থেকে অক্সিজেনটা ধরে যখন ব্লাডে পাস করবে, তোমার কাজ হচ্ছে সেটাকে ধরে ফেলা। তাহলে প্রতিটা দমে অক্সিজেনটা কে ধরলো? রেড ব্লাড। কে ধরলো? রেড ব্লাড। আজকে ভালো করে কথাগুলি জেনে রাখবেন। পৃথিবীর সমস্ত ডাক্তাররা রোগীদের সবসময় একটা জিনিস মনিটর করে, সেটা হলো ব্লাড। কথা ঠিক আছে কিনা? সবকিছুতে কি মনিটর করে? কেন মনিটর করে জানেন? আসলে তিনি ব্লাড টেস্ট করে দেখেন প্রতিটা দমে অক্সিজেনটা ব্লাড পর্যন্ত পৌঁছেছে কিনা। কথা কি পরিষ্কার? বিষয়গুলো বেশি কঠিন ভাই, বিষয়গুলো সিম্পল। যে আপনি দমটা নিলেন, অক্সিজেনটা ঠিক মতো ব্লাডে এসেছে কিনা। কেন দেখেছেন সেটা, সে উত্তর আমরা এখন জানবো। রেড ব্লাড অক্সিজেনটা ধরে, টোটাল ব্লাড ভলিউম আছে 5 থেকে 6 লিটার। রেড ব্লাড অক্সিজেনটা ধরে রক্তস্রোতে বেয়ে নিয়ে হার্টে আসবে। কোথায় আসবে? আপনার হার্ট প্রতি মিনিটে 70 থেকে 72টা পাম্প করে, এই যে বসে আছেন এই কাজটি হচ্ছে, পাম্প করে 5 থেকে 6 লিটার রক্তকে 1 মিনিট সময়ের মধ্যে পুরো দুইবার পুরো দেহ ঘুরে নিয়ে আসে। 2 বার কত? আবার শুনুন, আপনার হার্ট প্রতি মিনিটে
70 থেকে 72টা বিট করে 5 থেকে 6 লিটার রক্তকে 1 মিনিট সময়ের মধ্যে 3 লক্ষ কিলোমিটার রাস্তা ঘুরে নিয়ে আসে। 3 লক্ষ কিলোমিটার রাস্তা ঘুরে নিয়ে আসে। তাহলে আবার শুনুন, আমি শ্বাস নিলাম, লাংসের অক্সিজেনটা ধরে ফেললো, ব্লাডে পাস করলো, রেড ব্লাড ধরে ফেললো, হার্টে নিয়ে গেল, হার্ট পাম্প করে সারা শরীরে ছড়িয়ে দিল। কি ভাই, এই যে আমি কথা বলছি, আপনি বসে আছেন, কাজটি হচ্ছে না? ঘুমে, জাগরণে, সব সময় কিন্তু এই কাজটি হয়ে যাচ্ছে, সব সময়। কেন করছেন? বিজ্ঞান বলছে মাত্র 1.5 মিনিট যদি আপনার কোষ অক্সিজেন না পায়, আপনার কোষের মৃত্যু ঘটবে। সৃষ্টিকর্তার রহস্য জানতেন, তাই তিনি আপনাকে আমাকে ঘুমে জাগরণে দম নেওয়ার ব্যবস্থা রেখেছেন। জোরে একটা হাত তালি। তাহলে একদম মৃত মানুষের সাথে জীবিত মানুষের পার্থক্য কোথায়? মৃত মানুষ দম নিতে পারে না। দম নিতে পারে না মানে কি নিতে পারে না? তাহলে তার মৃত্যু ঘটেছে অক্সিজেনের অভাবে। তাহলে একজন মানুষের মৃত্যু ঘটে ডাক্তারের অভাবে না অক্সিজেনের অভাবে? এখন কি অক্সিজেন খাচ্ছেন? টাকা পয়সা দিচ্ছেন? একদিন কোনো কারণে যদি অ্যাপোলোর মতো জায়গায় অক্সিজেন খেতে হয় 60,000 টাকা লাগবে। নো ট্রিটমেন্ট, কোনো চিকিৎসা নেবে না, শুধু অক্সিজেন খেতে হবে। আপনার ডাক্তার কি করবে জানেন? শুধু অক্সিজেন মিটারটা দেখবে, কারণ মিটারগুলো রিডিং দিচ্ছে আপনার অক্সিজেন লেভেলটা কোথায় আছে, এবং মিটার রিডিং দিচ্ছে কোন লেভেলে গেলে আপনার মৃত্যু ঘটবে। বিশ্বাস করেন, একটা পিওনও এটা দেখতে পারে, কিন্তু ডাক্তার এটা দেখে 2,000 টাকা ভিজিট নিয়ে গেছে। আমি কথা বুঝতে পেরেছি? এখন এগুলো পিওনও দেখতে পারে আপনি কি আছেন না নাই, ঠিক আছে কথাটা? তাহলে মূলত যদি অক্সিজেন লেভেল নিচের দিকে নামতে থাকে, তখন ডাক্তার বলবেন আমার কিছু করার নাই, বাড়ি নিয়ে যান না কবরে। কোন জায়গায়? কোথায় পাঠাবে? বাড়ি নেওয়ার সুযোগ, আপনাকে কবরে চলে যেতে হবে। তাহলে এমন কি হলো যে আমাকে শেষ পর্যন্ত অক্সিজেন নেওয়ার জন্য হাসপাতালে যেতে হলো? উত্তর কিন্তু আমরা পেয়েছি, জন্ম থেকে আপনার দেহ কোষ আক্রান্ত। জোরে একটা হাত। জন্ম থেকে। আমি অনেকগুলো কথা বলেছি, অনেকগুলো পয়েন্ট বলেছি। জন্ম থেকে দেহকোষ আক্রান্ত। এই 45-45 বছরে এত বেশি আক্রান্ত হয়েছে, এখন আর সে ভার নিতে পারে না। প্রশ্ন, 40-45 বছর পরে মানুষ কেন অসুস্থ হয়? কি ভাই, মানুষ কি 40-এর পরে অসুস্থ হয় না? বেশিরভাগ মানুষ 40-45-এর পরে রোগে আক্রান্ত হয়। এর পেছনের ব্যাখ্যা বিজ্ঞান বলেছে, এই দেহকোষটির বেঁচে থাকার ক্ষমতা কত? বলছে তার বেঁচে থাকার ক্ষমতা 1000 বছর। আপনি এত বেশি অত্যাচার করেছেন, 40 বছরে এনে সেটা ঠেকিয়ে দিয়েছেন। জোরে একটা হাত তালি। এখন আর সে পারে না। আমি লোহা খাইয়া লোহা হজম করি ফেলেছি, কি বলেন? এক বইটা তো 10 কেজি গরুর মাংস আমি খাই ফেলেছি ইয়াং বয়সে, 20 প্যাকেট সিগারেট খেয়েছি। কি কথা ঠিক আছে কিনা বলেন? এগুলি চলেছে, সিএফসি, ডিএফসি, কেএফসি, খাবার প্রতিযোগিতা, ঠিক এগুলি চলেছে। আর কোষ সেগুলি হজম করেছে। জোরে একটা হাত তালি। হজম করেছে, এখন আর হজম করতে শুরু। এটা সিকনেস। এই যে আপনার যে অসুস্থতা, এখন আর কোষ দায়িত্ব নিতে পারে না। এখন সবাই বললো তাড়াতাড়ি ডাক্তার দেখাও। আমরা ডাক্তার দেখালাম, ডাক্তার সাহেব টেস্ট করে বললেন একটু একটু কি ধরা দিচ্ছেন? ড্রাগ না মেডিসিন? লাইসেন্স ক্যান্সেল। জোরে একটা, বাকি লাইসেন্স ক্যান্সেল হয়ে গেল। মনে রাখতে হবে, প্রথম অসুস্থতা কোনো রোগ ছিল না, প্রথম অসুস্থতা ছিল দেহের অভিযোগ। এটি রোগে পরিণত হয়েছে আপনি যখন ডাক্তার দেখিয়ে ড্রাগ খাওয়া শুরু করেছেন। জোরে একটা তালি চাই। সেদিন থেকে রোগের শুরু, কারণ এখন আর কিছু বুঝতে পারে না, কারণ খাবার আগে তো ড্রাগ খেয়ে ফেলে, বাস সে সব সিমটম বন্ধ। কথাগুলি বোঝা যাচ্ছে তো? তাহলে আসুন, আমরা দেখলাম আমাদের এই কোষের দরকার অক্সিজেন না ডাক্তার? আরে কথা বলেন না ভাই। অক্সিজেন। অক্সিজেন কোথায় তৈরি হয়? প্রকৃতির গাছগাছালি অক্সিজেন তৈরি করে বাতাসে ছেড়ে দেয়, আমরা সে অক্সিজেন গ্রহণ করে প্রতি মুহূর্তে বেঁচে থাকি। তাই তো আমাদের এই প্রোগ্রামের শিরোনাম নেচার ইজ লাইফ, লাইফ ইজ নেচার। মেসেজ ক্লিয়ার?
তাহলে আসেন দেখেন, এই যে আমরা যে এখন যে বেঁচে আছি, এই জীবন মৃত্যুর মাঝখানে ডাক্তার এবং ড্রাগের কোনো ভূমিকা আছে কি? একটু কথা বলেন, আছে কি? পৃথিবীর সব ডাক্তার আপনাকে যদি ঘিরেও ধরে আর আপনি শুধু যদি অক্সিজেন না নিতে পারেন, আপনি কিন্তু দুনিয়া থেকে চলে যেতে হবে। মেসেজটা কি ক্লিয়ার? আপনি থাকতে পারবেন না। তাহলে সুতরাং খেয়াল রাখতে হবে, অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে না। আমাদের এই কোষের দরকার খাবার, আলোচনার চূড়ান্ত অংশ। কোষের কি দরকার? কোষের খাবারকে বলা হয় পুষ্টি, মুখের খাবারকে বলা হয় ফুড। সৃষ্টিকর্তা এই রহস্য জানতেন, তাই তিনি আপনাকে আমাকে খাবারের ব্যবস্থা রেখেছেন। আমরা খাবার খাবো, আপনার মুখ থেকে পাই পর্যন্ত 29 ফিট লম্বা একটা ডাইজেস্টিভ সিস্টেম রয়েছে, যার কাজ হচ্ছে খাবারগুলোকে ভেঙে ভেঙে ওই খাবারে থাকা পুষ্টিগুলো আলাদা করে কোষের কাছে প্রেরণ করা। বিজ্ঞান বলছে আপনার খাবারে কোনো পুষ্টি নেই। তাহলে যে খাবারে পুষ্টি নেই সেটি কি ছিল? পুষ্টি নাই, সেটি কি ছিল? টক্সিন। তাহলে 40 বছর ধরে কি খেয়েছেন আপনি? 40 বছর ধরে শুধু টক্সিন গিলেছেন। আপনি যে 40-45 বছর ধরে শুধু টক্সিন নিয়েছেন, এটাও বিজ্ঞান বলেছে কোষের খাবার তৈরি হয় প্রকৃতির ঘরে, মুখের খাবার তৈরি হয় রান্নাঘরে। কার খাবার খেয়েছেন? 40 বছর ধরে রান্নাঘরের খাবার খেয়েছেন। আমেরিকাতে এই বিশ্বের উপর একটি গবেষণা হয়েছে। গবেষণা প্রতিবেদনে তারা বলেছে মানব দেহের গবেষণা প্রতিবেদনে বলেছে 65 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যাবার পরে আপনার খাবারের পুষ্টিগুলো ড্যামেজ হতে থাকে। এটা আমেরিকাতে একটি গবেষণা হয়েছে। কত ডিগ্রি? আমাদের খাবারগুলো 200, 250, 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রান্না করা হয়। কি খেয়েছেন আপনি? কতগুলি টক্সিন গিলেছেন, আর এই টক্সিনের আঘাতে আঘাতে সেল কি হয়ে গেছে? ড্যামেজ হয়ে গেছে। আমেরিকার ক্যান্সার সোসাইটি তাদের গবেষণা প্রতিবেদনে বলেছে মানব দেহের 70% ক্যান্সার হয় ত্রুটিপূর্ণ খাবারের কারণে। লিভার ড্যামেজ, কিডনি ড্যামেজ, ডায়াবেটিস কোন রোগ নয় যে রোগের পেছনের কারণ ত্রুটিপূর্ণ খাবার নয়। আপনি খাবার সংশোধন করবেন না, আপনি কখনো রোগ মুক্তির আশা করতে পারেন না। পরিষ্কার কথা, খাবার সংশোধন করবেন না, রোগ মুক্তির আশা করতে পারেন না। তাহলে কিন্তু আমরা যখন দীর্ঘদিনে খাদ্য ত্রুটি নিয়ে ডাক্তারের কাছে যাই, ডাক্তার সাহেব আমাকে কি একটা ফাইল ধরাই দিলেন। কি ফাইল ধরাই দেন না? দিয়ে বললেন আমি তো আছি, সমস্যা কোথায়? যা খুশি খান না, আমি তো আপনাকে ওষুধ খেতে দিয়েছি। কথা ঠিক আছে কিনা বলেন? আমি কি খেতে দিয়েছি? যা খুশি খান না। এভাবে খাবারও খায়, ওষুধও খায়। তার ভাষায় ওষুধ, আসলে এগুলো ওষুধ ছিল না। এভাবে কিন্তু ফাইনালি বডিটা মারাত্মক ড্যামেজের শিকার হয়ে যায়। মেসেজ কি ক্লিয়ার? তাহলে আসুন, কোষের খাবার 6টি। কয়টি? কোষের খাবার 6টি, মুখের খাবার হাজার হাজার। সিএফসি, ডিএফসি, কেএফসি, চাইনিজ, কত রকম খাবার। আজকে তো আমাদের খাবারগুলো মারাত্মকভাবে চেঞ্জ হয়ে গেছে। আমাদের মেয়েরা তো ইউটিউব দেখে রান্না করে, বই দেখে রান্না করে। কি কথা ঠিক আছে কিনা? কিন্তু বিজ্ঞান বলছে খাবারকে বেশি পরিবর্তন করা উচিত নয়। খাবারকে যত বেশি পরিবর্তন করবেন সেই খাবারের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। এই জন্য বিজ্ঞান খাবার পরিবর্তন সমর্থন। অথচ দেখেন আজকে আমাদের ঘরে বাইরে কোনো খাবারে পুষ্টি নেই। কি খাচ্ছেন আপনি? আপনার সন্তান কি খাচ্ছে? সব টক্সিন। এই টক্সিনের আঘাতে আঘাতে সেল কি হয়ে যাচ্ছে? ড্যামেজ হয়ে যাচ্ছে। খেয়াল রাখতে হবে। তাহলে কোষের 6টি খাবার কি? আপনি যত মজা করে খাবার তৈরি করেন না কেন, কোষ কিন্তু এর বাইরে কোনো খাবার গ্রহণ করে না। সে 6টি খাবার কি একটু পরে আমরা দেখব। তাহলে ছোট্ট আলোচনায় আমরা পেলাম আমাদের সমস্যা কোথায়, চিকিৎসা চলবে কোথায়। কোষের চিকিৎসা কে দেবে? ডাক্তার না নেচার? পয়েন্ট কিন্তু আমরা পেয়ে গেছি। কোষের চিকিৎসার ক্ষমতা ডাক্তার হাতে নেই। তাহলে
আমরা এতক্ষণ আলোচনায় আমরা কি কোথাও দেখেছি আমার এই দেহটি অসুস্থ হয়েছে কোনো ডাক্তারের অভাবে? একটু কথা বলেন ভাই। আমরা কি কোথাও দেখেছি এই দেহটি অসুস্থ কোনো হাসপাতালের অভাবে? কিন্তু আপনাকে আমাকে কি বলা হয় যে সময় মতো ডাক্তার দেখাননি, তাই তো প্রবলেমটা হয়ে গেছে। গ্রামের মানুষ বলে, ইস যদি একটা বড় প্রফেসর দেখাতে পারতাম। এই আক্ষেপে আক্ষেপে মানুষটা মারা গেল। শহরের মানুষ বলে যদি একটু সিঙ্গাপুর যাইতে পারতাম। অথচ আমরা এখন দেখলাম এই দেহকোষ্ঠী কোনো ডাক্তারের অভাবে অসুস্থ। সে অসুস্থ যে তিনটি কারণে: অক্সিজেনের অভাব, পুষ্টির অভাব, টক্সিনের আঘাত। জোরে একটা হাত দেয়, তিনটি কারণ। এখানে আপনারা সবাই যদি এফার্টসের ডক্টর হতেন, আমি আপনাকে চ্যালেঞ্জ করতাম যে আপনি বলুন, আপনি দেখান যে আপনার অভাবে কোথায় কোথায় আমি অসুস্থ হয়েছি। আপনি একটি পয়েন্টও দেখাতে পারবেন না, বরং আমরা 100 পয়েন্ট দেখাতে পারবো আপনি ঢুকার পরে আমি অসুস্থ হয়েছি। জোরে একটা হাতালে। যতক্ষণ পর্যন্ত আপনি দূরে ছিলেন ততক্ষণ আমার রোগের কোনো শুরু হয়নি। রোগের শুরু হয়েছে যখন আমি ড্রাগ খাওয়া শুরু করেছি। মেসেজটি ক্লিয়ার? তাহলে আসুন সেই 6টি খাবার আমরা একটু পরে দেখব। বিজ্ঞান আপনাদের জন্য সুখবর নিয়ে এসেছে। আলোচনার শেষ অংশ। এতক্ষণ এতগুলো কথা বলেছি শুধু এই কথাগুলি বলার জন্য। বিজ্ঞান আপনাদের জন্য সুখবর নিয়ে এসেছে। বিজ্ঞান বলেছে আমরা যদি আবারও এই অবস্থায় যদি কোষের অক্সিজেন ফেরত দিতে পারি, পুষ্টি ফেরত দিতে পারি এবং টক্সিন প্রত্যাহার করতে পারি, 3টি কাজ করতে পারি, এই দেহকোষটি আবারও আপনার জন্য দায়িত্ব গ্রহণ করবে। আর এই প্রক্রিয়াটির নাম স্টেম সেল নিউট্রিশন থেরাপি। এটি সেই নতুন চিকিৎসা পদ্ধতি যেটি 2012, 2015, 2016 সালে এর বিভিন্ন অংশে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার রয়েছে। এই বিষয়ের উপরে আমার নিজের লেখা আর্টিকেল আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটির নার্সিং ডিপার্টমেন্টে পড়ার জন্য নির্বাচন করেছে। আমি এতক্ষণ ধরে যে প্রেজেন্টেশনটা আপনাকে দেখালাম, এই প্রেজেন্টেশনটা আমেরিকার সেন্ট্রাল টেক্সাস কলেজ, এটা ইউএস আর্মি পরিচালিত কলেজ, তারা তাদের স্টুডেন্টদের জন্য এই প্রোগ্রামটা নির্বাচন করেছে। স্টুডেন্টরা অনলাইন থেকে $20 পে করে প্রোগ্রামটি দেখতে হয়। টাকা পয়সা তো দেন নাই নাকি? দিচ্ছেন? টাকা পয়সা দিচ্ছেন? টাকা পয়সা দেন না, মাশাআল্লাহ। প্রোগ্রামের পরে খাবারও আছে। জোরে একটা হাততালি যায়। তাহলে আমি এই কথাটা এই কারণে বলছি, হয়তো বা খাবারের কথা না থাকলে অনেকে আমরা আসতাম না, কারণ দুপুর বেলায় যাই, সময় দেওয়ার সময় নেই নাকি? কিন্তু ডাক্তারের কাছে ঠিকই বসে থাকে যাইয়া, নিজের পকেটে টাকা খরচ করবে। কথা ঠিক আছে কিনা বলেন? তো আপনি এসে কি ভুল করেছেন? কথা বলেন। আপনি এসে ভুল করেন নেই। কারণ কি জানেন? আমরা সকলে কাকে ভালোবাসি? নিজেকে ভালোবাসি। আমরা নিজেকে ভালোবাসি বলেই তো আপনার সারা জীবনের কষ্টার্জিত অর্থ সব কার হাতে তুলে দিয়েছেন। আমি মনে করি এর চেয়ে ভালোবাসার প্রোগ্রাম আর হতে পারে না। জোরে একটা হাতে হতে পারে না। কারণ সকলের উপরে স্বাস্থ্য হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, সুস্থতা, রাইট? আসুন আমরা আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। আমরা যদি দৃষ্টিভঙ্গি পরিবর্তন না করি তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আরো ভয়ঙ্কর বিপদে পড়ে আছে, অলরেডি আরো ভয়ঙ্কর বিপদে পড়বে ভবিষ্যৎ প্রজন্ম। আমরা তো গেছি, তারা আরো বিপদে আছে। শুধু 2036 সাল নাগাদ কেমোথেরাপির বিজনেস হবে $460 বিলিয়ন। এই বিজনেস এখন $350 বিলিয়ন এখন চলছে, কারেন্ট চলছে। আচ্ছা, কেমো কারা নেবে? কেমো কারা নেবে? তাহলে প্রজেকশনটা কোথায়? প্রজেকশনটা হচ্ছে এত বেশি সংখ্যক লোক ক্যান্সারে আক্রান্ত হবে যেখানে কেমোর বিজনেস হবে $460 বিলিয়ন। মানে লক্ষ্য করেন, তারা কিন্তু সুস্থতার প্রজেকশন করে নাই। কিসের প্রজেকশন করেছে? অসুস্থতার। জোরে একটা হাত ধরে, অসুস্থতার প্রজেকশন করেছে। তাহলে উনি কেন অসুস্থতার প্রজেকশন করলো? কারণ সুস্থ রাখার দায়িত্ব তো তার হাতে নেই। এই দায়িত্ব কার হাতে? জোরে একটা হাতে, প্রকৃতির হাতে। এই জন্য তিনি আপনার জন্য বিজনেস করে রেডি করে বসে আছেন। খেয়াল রাখতে হবে 2032 সালে নাগাদ শুধু হার্টে রিং পরানোর বিজনেস টার্গেট করা হয়েছে $11 বিলিয়ন।
যে বিজনেস এখন $7.5 বিলিয়ন। কি বলবে জানেন, যে এখনো হার্টে রিং পরানোর অবস্থা হয়নি, তো ভবিষ্যতে যেন ব্লকেজ না হয়, এখন 2টা পরাইয়ে নিয়ে যান, অপেক্ষা করেন। সেগুলি এখন চলছে, আরো ভয়াবহ আকার ধারণ করবে। মেসেজ কি ক্লিয়ার? ভয়াবহ আকার ধারণ করবে, কারণ বিজনেসটা হলো অসুস্থ মানুষের জন্য একটা হাতালি চাই, অসুস্থ মানুষ। অথচ আমরা এখন দেখলাম শুধু কোষের যত্ন নিলে, আজীবন যদি কোষের যত্ন নেই, দেহে কোনো রোগ হবে না। আপনাকে সিম্পল মেসেজটি শেখানো হয় না, আপনাকে সিম্পল মেসেজটি দেওয়া হয় না। অথচ বিজ্ঞান বলে দিয়েছে শুধু কোষের যত্ন নিলে আপনি আজীবন কি থাকতে পারবেন? সুস্থ থাকতে পারবেন। আমরা তো মৃত্যু নিয়ে ভাবি না, মৃত্যু আসলে আপনাকে চলে যেতে হবে, কিন্তু বিজ্ঞানে কি কোথাও বলা আছে যে আপনি কেমো দিলে বেঁচে যাবেন, আইসিইউতে গেলে বেঁচে যাবেন? কোথাও তো বলা নেই। তাহলে আমরা যেতাম, অসুবিধা কোথায়? বরং বিজ্ঞান বারবার বলেছে মানুষ। আসুন আমরা সংক্ষেপে আমরা মেথডটি দেখব, কিভাবে আপনি আবার ঘরে বসে সুস্থ হয়ে উঠবেন, অর্গানে পরিণত হয়ে গেছে। বিজ্ঞানীরা প্রথম 220টি কোষের নাম দিয়েছে স্টেম সেল। কি নাম দিয়েছে? স্টেম সেল। এক একটি স্টেম সেল এক একটি অর্গানে পরিণত হয়ে গেছে। বিজ্ঞানীরা, আপনার হার্ট কি সেল, কিডনি কি সেল, লিভার কি সেল? কারণ এদের একটা কাজ আছে, তাই এদেরকে বলা হয় ফাংশনাল সেল। বলবেন চোখের, বলবেন লিভার, সব ফাংশনাল সেল। বিজ্ঞান কি বলছে? বিজ্ঞান বলছে তুরন্ত পুরো দেহটা নতুন করে তৈরি। পানিটা ওড়না নিও, নদীর পানি সব সময় নিও। ঠিক আপনি যে ফাংশনাল সেলগুলো একসাথে চেঞ্জ হয় না, এক একটা চেঞ্জিং টাইম এক এক রকম। যেমন ধরেন টোটাল ব্লাড সেল চেঞ্জ হয়ে যায় 120 দিন পর, একটা ব্লাডও থাকবে না বডিতে। টোটাল লিভার চেঞ্জ হয়ে যায় 42 দিনে। ডাক্তার বলেছে লিভারের সমস্যা আছে কতদিন? বলছে লিভার ভালো আছে কতদিন? কথাগুলি ভালো করে বুঝে নিয়েন। লিভার ভালো আছে তাও 42 দিন, লিভার অসুস্থ তাও। মেথড কি? ওল্ড সেল চলে যাবে, নিউ সেল আসবে। মেসেজটা কি ক্লিয়ার? তাহলে এই নতুন চিকিৎসা পদ্ধতির মেসেজ হচ্ছে আপনার জন্য, ওল্ড সেলের কোনো প্রবলেম নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। কেন? কারণ এটি ভালো থাকলেও থাকবে না, খারাপ থাকলেও এখানে নতুন সেল রিপ্লেস করবে। আর এই নতুন সেল রিপ্লেস করার দায়িত্বটা কার হাতে? স্টেম। ইয়েস, বিজ্ঞানীরা আপনার আমার বডিতে একটা শক্তিশালী কোষ শনাক্ত করেছে, যার কাজ হচ্ছে যখন যে সেল বডি থেকে চলে যাবে সে ওই জায়গাটা রিপ্লেস করে দেবে। স্টেম সেলের ক্ষমতা হচ্ছে এটি যে কোনো অর্গানে রূপান্তর হতে পারে। স্টেম সেলের ক্ষমতা হচ্ছে এটি 1000 বছর একই দায়িত্ব পালন করতে পারে। এর জন্য মানুষ 1000 বছর এই বডিতে নতুন এসে গেছে। তাহলে পৃথিবীর কোন ডাক্তার, হাসপাতাল যদি দাবি করে ভাবে স্টেম সেল দায়িত্ব গ্রহণ করেছে, প্রশ্ন স্টেম সেল কার কথা দায়িত্ব গ্রহণ করছে? ডাক্তার না নেচার? আপনার আশেপাশে কি নেচার নাই? আমরা যদি সব সময় প্রকৃতির সাথে নিজেকে যুক্ত রাখতে পারি, আপনার স্টেম সেল শক্তিশালী থাকবে। এই সিম্পল মেথড কি আমাকে জানানো হয় না। কেন জানানো হয় না? বিজনেসটা জেনে নেন, তাহলে আপনার কাছে ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হবে না। তাহলে আসুন আমরা, মিথ্যা তো নয়, যদি দাবি করে, আজকে আমরা জেনে গেছি এর পেছনে কে দায়িত্ব পালন করেছে? স্টেম সেল। স্টেম সেলকে আপনার বডিতে নাই? সে যদি স্টেম সেলের ক্ষমতা ব্যবহার করে এত বড় বড় ডাক্তারি করে যেতে পারে, আপনি কেন ঘরে বসে আপনার স্টেম সেলের যত্ন নিয়ে রোগ মুক্ত হতে পারবেন না? জোরে একটা হাতে আপনি কেন হতে পারবেন? পৃথিবীর সমস্ত চিকিৎসা পদ্ধতি স্টেম সেলের ক্ষমতা ব্যবহার করে যে ডাক্তারি করে, এর প্রমাণও কিন্তু আপনার হাতে। যেমন আমরা যখন হাসপাতালে ভর্তি হই, ভর্তি হওয়ার সময় দেখুন একটা বন্ডের সাইন নিয়ে নেয়, জানেন তো নাকি? না জানলে আজকে ভালো করে জেনে নেন। বন্ডে একটা সাইন নিয়ে নেয়, ওখানে লেখা থাকে কি জানেন? যে চিকিৎসা চলাকালীন যদি এই রোগীর মৃত্যু ঘটে, এই জন্য ডাক্তার, হাসপাতাল কেউ দায়ী নয়। আমরা কি বোকা? চিকিৎসা শুরুর আগে না দাবি লিখে দিতে হয়। জোরে একটা হাততালি, খেয়াল করেছেন? অথবা বলার সময় কি বলি? অনেক উন্নত ডাক্তার, উন্নত হাসপাতাল, অথচ চিকিৎসা শুরুর আগে কি লিখে দিতে হয়? বন্ডে সাইন দিতে হয়, মৃত্যু হলে ডাক্তার দায়ী নয়, হাসপাতাল। জানেন এগুলি? জানেন আপনারা?
জেনে আজকে ভালো করে জেনে নেন। তাহলে উনি এটা কেন লিখে নিলেন, বন্ডটা কেন সাইন নিলেন? আর তিনি জানেন আমি সুন্দর করে কাটবো, মানে অপারেশন করব, সুন্দর করে সেলাই করব, কিন্তু এটা হিলিং এর দায়িত্ব তো আমার হাতে নেই। হিলিং এর দায়িত্বটা কার হাতে? একটি ছোট্ট অপারেশন থেকে রোগীর মৃত্যু ঘটতে পারে যদি অপারেশন করার পর স্টেম সেল অ্যাক্টিভ না হয়। স্টেম সেল অ্যাক্টিভ করার দায়িত্ব কি তার হাতে না প্রকৃতির হাতে? এই জন্য তিনি আগে নাদাবি লিখে না, জোরে একটা হাত লাগে সিম্পল ব্যাপার। কিন্তু আমরা এই বিষয়গুলো কিন্তু জানি না, কারণ উনি জানেন যদি ওখানে প্রকৃতি যদি ইয়ে না করে, অ্যাক্টিভ না হওয়া দেব, অসংখ্য সেল মারা পড়বে আর সেলের মৃত্যু ঘটতে, রোগীটির মৃত্যু ঘটতে। এই জন্য তিনি আগে থেকে নাদাবি লিখে নেন। সেকেন্ড কেমো দেওয়ার আগে ডাক্তার আবার পুরো টেস্ট করেন না? জানেন তো, অভিজ্ঞতা আছে। কেন করেন জানেন? রুগীরা মনে করে ডাক্তার সাহেব কেমো দেখেছেন যে আমি যে প্রথম কেমোতে যে সেল মারতে পাঠিয়েছি সেগুলো ব্যাক করেছে কিনা। যদি ব্যাক আসলে দ্বিতীয় কেমো দেওয়ার যোগ্যতা আছে কিনা, এই জন্য তিনি টেস্টগুলো করান। কারণ কেমোর কাজ তো কোষ মারা। আমি কথা বুঝাতে পেরেছি? বুঝে নিয়েন। তো তারা যদি স্টেম সেলের উপরে নির্ভর করে, তার ক্ষমতার উপর নির্ভর করে এত বড় বড় ডাক্তারি করতে পারে, আপনি কেন ঘরে বসে স্টেম সেলের ক্ষমতা ব্যবহার করে রোগ মুক্ত থাকতে পারবে না? বিজ্ঞান তো বলে দিয়েছে স্টেম সেল থাকলে, শক্তিশালী হলে বডিতে ক্যান্সারও তৈরি হতে, জোরে একটা হাতে ক্যান্সারও তৈরি হতে পারে। কিন্তু আপনাকে এগুলো শিখানো হয় না। ক্যান্সারও হবে, কিচ্ছু হবে না, কারণ স্টেম সেল শুরুতেই যখন ক্যান্সারে কোনো সেল ফর্ম করবে, সেই স্টেম সেল নিজেই সে কোষটাকে কিল করে ফেলবে। তারপর স্টেম সেল দুর্বল, যার কারণে সে ওই কাজটা করতে পারেনি। মেসেজ ক্লিয়ার? তাহলে আমি আমার আলোচনার শুরুতে বলেছিলাম 80% রোগ এখন ভালো হয়ে যাবে। কাদের কাদের ভালো হয় না বলেন? আসলে রোগ বলেই তো কিছু নেই, জোরে একটা হাত তালি রোগ বলে কিছু নেই। রোগ মানে দুর্বল স্টেম সেল, সুস্থতা মানে হেলদি স্টেম সেল। স্টেম সেলকে হেলদি কে রাখবে? ডাক্তার না নেচার? পয়েন্ট পেয়ে গেছে, জোরে একটা হাত তালি, পয়েন্ট পেয়ে গেছে। পৃথিবীর কোন ডাক্তার, পৃথিবীর কোথাও গেলে মনে রাখতে হবে, আপনি যদি রোগ মুক্তি পান বা আপনার যদি সেখানে রোগ মুক্তির সুযোগ পান, মনে রাখতে হবে কোনো না কোনো ভাবে স্টেম সেলের দায়িত্ব গ্রহণ করেছে। আপনি ঘরে বসে সেই কাজটা করেন না। তা আসুন, আমরা এটা পেয়েছি। এবার 20% দেখবো আমাদের আলোচনার শেষের দিকে। তো এগুলি কি সেল ভাই? ফাংশন আছে। এগুলি কি বডিতে থাকবে? আমরা আলোচনা দেখলাম কোনো ফাংশনাল বডিতে থাকবে না, রিপ্লেস হবে। রিপ্লেস কে করবে? স্টেম সেল তো দুর্বল, স্টেম সেল তো দুর্বল হয়, ফাংশনাল সেল কি হবে? খুব মনোযোগ, সিম্পল ঘটনা, কিন্তু ফাংশন দুর্বল হবে। আর দুর্বল সেল কাকে মেসেজ করবে? এটাই নিয়ম। আর দুর্বল সেল যদি ব্রেনকে মেসেজ না করে, আপনি তো জানবেন না আপনি অসুস্থ। এই যে অসুস্থ কিভাবে? দুর্বল সেল ব্রেনকে মেসেজ করে, আর তখন আপনি বলতেছেন আমার এই প্রবলেম, আমার এই আমার। তাহলে দুর্বল সেল ব্রেনকে মেসেজ করবে, এটাই নিয়ম। আচ্ছা, তাহলে কিছু পেশেন্ট আছে দেখবেন অভিযোগের শেষ নাই, সারাক্ষণ অভিযোগ করে, আছে কিনা বলেন? সকালে মাথা ব্যথা, রাতে পায়ের ব্যথা, শুরু ব্যথা, দেখবেন সারাক্ষণ অভিযোগ করে, আছে কিনা বলেন? আচ্ছা, তাদের কি ডায়াগনোসিসের কোনো দরকার আছে কি? ডায়াগনোসিসের কোনো দরকার নেই। কারণ কি? তার ফাংশনাল সেলগুলো এত দুর্বল। আর সবাই কাকে মেসেজ করে? এত বেশি মেসেজ করে, সারাক্ষণ সারাক্ষণ হুয়া হুয়া করে। আচ্ছা, এসব রোগীর কি বাসায় রাখা যাবে? তো চিল্লা চিল্লি করলে বাসায় রাখা যায়? ওরা হাসপাতালে নিতে হবে, ওকে ডাক্তার কাছে নিতে হবে। এগুলিকে ডাক্তার কাছে নেওয়ার পর ডাক্তার কি করে জানেন? প্রথমে একটা ইঞ্জেকশন পুশ করে। এই ইঞ্জেকশনটার নাম মরফিন ইঞ্জেকশন। ইঞ্জেকশনটার কাজ হচ্ছে মুহূর্তের মধ্যে ব্রেনের সাথে হোল বডির যোগাযোগ। সারা রাত কি ধরপর করছে, ওমা এখন কি সুন্দর করে ঘুমায়। আমরা শুনি এখন রুগী ঘুমায়, কেন ঘুমায়? তার ব্রেনের সাথে যোগাযোগ। আমরা এটা সমর্থন করি কতদিন, কিন্তু রুগী যদি এটা মনে করে বড় ডাক্তার না, বড় হাসপাতাল না, দিলে ভাল লাগে, খাইলে ভাল লাগে, এই বিপদ শুরু হয়। এবং আমরা রুগীরা সেই বিপদেই আছি। দেখবেন আমরা রুগীরা কি করি, যে ডাক্তারের ড্রাগ খাওয়া মজা পায় সেটা খোলর বালিশের নিচে রাখে।
তারপরে যখন সমস্যা পড়ে ওটা নিয়ে বাজারে যায়, সিঙ্গাপুরের ডাক্তার লিখছে, ব্যাংককের ডাক্তার লিখছে, ঢাকা মেডিকেলের বড় প্রফেসর লিখছে, ওইটা আছে নামও বলতে পারে না, কোনো জায়গায় ডাক কিনে কিনে খায়। ঠিক আছে কিনা? আমরা এটা সমর্থন করি কতদিন? আপনি যদি দিনের পর দিন এই প্রক্রিয়াটা চালু রাখেন, আপনি কি বুঝতে পারছেন আপনার কি হাল হচ্ছে? সুতরাং ইমার্জেন্সি যদি ড্রাগের দরকার হয় আমরা ব্যবহার করব, সাথে সাথে কাকে বুশ করব? স্টেম সেলকে বুশ করব। স্টেম সেল যখন অ্যাক্টিভ হয়ে যাবে, রিপেয়ারিং কাজটা কমপ্লিট করবে, প্রবলেম জোরে একটা হাতে প্রবলেম সলভ। আমরা কেউ এই কাজটা করি, আমরা বসে আছি কখন ডাক্তার দেখাবো, কখন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিব, কখন ভেলোর যাব, কখন চেন্নাই যাব, কিন্তু কেউ রোগ নিরাময়ের জন্য স্টেম সেলকে ইয়ে করে। এটা দোষ নাই তো, সে তো জানে না ঘটনাটা কি। ওই যে ডাক্তার কাছে যাওয়ার পর যে এই কৌশলে সে রোগ মুক্ত হবে, এটাও সে জানে না। মেসেজ কি ক্লিয়ার? তাহলে আসুন, আমরা পেয়ে গেছি আপনার 20% কি হবে দেখে নেন, আর 6 নিউট্রিশনটা দেখে নেন। কোষের খাবার 6টি, মুখের খাবার হাজার হাজার, কোষের খাবার যত মজা করে খাবার খান, আপনার কোষ কিন্তু এর বাইরে কোনো খাবার নেই। আজকে ভালো করে শুনে রাখবেন, এই বাইরে কোনো খাবার দেবে না। সেই খাবারগুলো কি? অ্যামাইনো অ্যাসিড, গ্লুকোজ, ফ্যাটি অ্যাসিড, ভিটামিন, মিনারেল, ওয়াটার। তাহলে এগুলি কোথায় পাওয়া যায়? শুধু প্রকৃতিতে। এগুলি কখনো রান্না করে পাওয়া, এগুলি কখনো সাইড ডিশ বানাতে পারে না। এখানে কোথাও কালো ভুনা আছে কিনা একটু দেখেন তো দেখি। নাই? আছে? আছে, ফ্রাইড রাইস আছে, সিএফসি, ডিএফসি, চাইনিজ আছে। 40 বছর তো এগুলি খেয়েছেন। আপনার খাবারে কোনো পুষ্টি ছিল না। আপনার বাচ্চা কি খাচ্ছে? নাই কিছু খাবারে। ওই যে 40 বছর কেন সময় লাগলো? কোষের ক্ষমতার কারণে। জোরে একটা হাতের যা পাওয়ার হচ্ছে। আপনি কোষের ক্ষমতার সুযোগটা ব্যবহার করেছেন। 5 কেজি মাংস খাওয়ার পরও হজম হয়ে গেছে। কি প্রেশারটা পড়ছে খেয়াল করেন। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? এরকম ইয়াং বয়সে হয়েছে, কিন্তু আপনার কি বলেন না হয়েছে, কিন্তু কোষের বাইরে কোনো খাবার গ্রহণ করে না। সুতরাং আসলে বিজনেস লাইফ আপনাদের জন্য যে প্রোডাক্ট গুলো নিয়ে এসেছে, যেগুলো ডিজাইন করা স্টেম সেল নিউট্রিশন, এগুলো রোগ নিরাময়ের কোনো ওষুধ নয়। এগুলি রোগ নিরাময়ের কোনো ওষুধ। আচ্ছা, এতক্ষণ আলোচনায় আমরা কি রোগ নিরাময়ের কোনো ওষুধ পেয়েছি কি? পৃথিবীর কোথাও আছে কি? একটু বলেন না ভাই। কি প্রতারণা মানুষের সাথে হচ্ছে খেয়াল করেন। লাইফ এগুলো ডিজাইন করা স্টেম সেল নিউট্রিশন, যেগুলি সরাসরি আপনার স্টেম সেলকে শক্তিশালী করবে। আবার সেটা চোখের প্রবলেম হোক, আর লিভারের প্রবলেম হোক, আর হার্টের প্রবলেম হোক, সবই তো কি দিয়ে তৈরি ভাই? তাহলে সে সেলগুলাকে যখন রিপেয়ার করে ফেলবে, আপনার যখন যে প্রবলেম আছে সব কি হয়ে যাবে? এটি সায়েন্স খেয়াল রাখতে হবে। এবং সেই রিপেয়ার বিজ্ঞান বলছে হয়, কারণ আমার কোষের বেঁচে থাকার ক্ষমতা 1000 ইয়ার্স। মেসেজ ক্লিয়ার? তাহলে আসুন, আমরা এটা পেয়ে গেছি। আপনার 20% কি হবে দেখে নেন, বাসায় গিয়ে প্র্যাকটিস করবেন। 20% এ হলো 20%, বাসায় গিয়ে প্র্যাকটিস করবেন। লেস কুকিং ফর 20%। আর হাইট খাবার খাওয়া যাবে না। উচ্চ তাপে রান্না করা আর খাওয়া উচিত নয়। অনেক করেছেন, আর করা উচিত না, আর সহ্য করবে না। তারপরে আমরা বলছি কত পার্সেন্ট? তাহলে লেস কুকিং বলছে, হাইট দেওয়া যাবে না, লেস কুকিং। তাহলে লেস কুকিং 20% কেন বললো? আমরা তো 100% খেলে তো আরো ভালো নাকি? 100% যদি আপনি ন্যাচারাল খাবার খান, সেই পরিবেশ তো এখন নাই, সম্ভবও না। ধরে নিচ্ছি আপনি 1000 বছর বাঁচবেন, এটা তো বাঁচা উচিত না। 1000 বছর বাঁচা উচিত না, 500 বছর বাঁচা, 100 বছর বাঁচা উচিত আমি মনে করি। কেন জানেন? মরতে তো হবে নাকি? হবে না তো বেশি বাঁচার কি আর, বরং যতদিন বাঁচবেন তত সমাজে অস্থিরতা তৈরি হবে। আপনার সন্তান আপনাকে মেরে ফেলার চেষ্টা করে, বুঝা মরে না কেন? দরকার কি? আমরা সমাজে কোনো অস্থিরতা করতে আমরা চাই সুস্থ দেহে যেন মৃত্যু হয়। এখন কি তাই হয়? 40-এর পরে সবাই অসুস্থ, পোলা পানির জন্য যা রেখেছেন সব আপনার পেছনে খরচ করে আপনি নিয়ে গেছেন। আমরা এটা চাই না। কথাগুলি ঠিক আছে কিনা বলেন?
সব খরচ করে ফেলে, ব্যয় করে ফেলে, আর কিছু থাকে না। তো যাই হোক, এই জন্য খাবেন লেস কুকিং, এর বেশি খাবেন না। গ্রিন ফুড খাবেন 60%। কত পার্সেন্ট? গ্রিন ফুডের ডেফিনিশন কি? র ফুড মানে সালাদ, ফ্রুটস। কত পার্সেন্ট? 60%। দেখেন, এটা সবচেয়ে বড় উদাহরণ কি জানেন? বনের পশু পাখি আর মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা দুটোই জানোয়ার। আমরা আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জানোয়ার। তাদের কোনো হাসপাতাল আছে? তাদের কোনো ডাক্তার আছে? আপনার আমার কেন দরকার হয়? উত্তর একটা, তাদের কোনো রান্নাঘর। তারা প্রকৃতির খাবারগুলো সরাসরি খেয়ে ফেলে, আর আমরা জানোয়াররা সেগুলো রান্নাঘরে নিয়ে নষ্ট করে খাই। আমার সেল ড্যামেজ। আচ্ছা, সেল ড্যামেজ হওয়ার পরে এটা রিকভারি ক্ষমতা কি ডাক্তারদের হাতে আছে? একটু কথা বলুন, আছে কি? নাই তো। আপনাকে রিকভারির জন্য আবারও প্রকৃতির সাহায্য চাইতে হবে। আসুন না, আজকে যারা এই প্রোগ্রামে আছেন, যারা মনে করেন এখনো ডাক্তারের কাছে যাওয়ার সময় হয়নি, যদি ডাক্তারের কাছে যাওয়ার সময় হয়, যেতে হবে, কিন্তু 4-5 লাখ টাকা লেগে দিতে পারে, না ফেরার দেশে চলেও যেতে পারে। অত্যন্ত বিপজ্জনক জায়গা, ভয়ঙ্কর জায়গা, কিন্তু যাওয়ার দরকার হলে তো আমাকে যেতে হয়। আমরা চাই সেখানে যেন যেতে না হয়। তাহলে কি করতে হবে? এখন থেকে ব্যাক টু নেচার। জোরে একটা হাতে, ব্যাক টু নেচার। এখন থেকে প্রকৃতিতে ফেরত যেতে হবে। যদি আপনি এখন থেকে প্রকৃতির কাছে আবার সংযোগ সাধন না করেন, আপনি নিশ্চিত থাকেন 10 তলা 15 তলা ভবন নিয়ে, আধুনিক যন্ত্রপাতি নিয়ে আপনার জন্য বসে আছে ধরার জন্য। আপনাকে যেতে হবে, নিশ্চিত থাকেন আপনি। আর আপনি যদি এখন থেকে প্রকৃতির কাছে ফেরত যান, সেখানে যেতে হবে না, ন্যাচারাল ডেথ হবে। জোরে একটা, প্রাকৃতিক মৃত্যু। আর ওভাবে হলে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করতে হবে। হারবাল মানে প্ল্যান। প্রকৃতির গভীর সমুদ্রে, হাই মাউন্টেনে, ডিপ ফরেস্টে এমন কিছু প্ল্যান্টের সন্ধান বিজ্ঞানীরা পেয়েছে, আগে রাজারা খেত। এখন বিজ্ঞানের বদৌলতে এগুলি ল্যাবে এসেছে, কাল্টিভেশন হচ্ছে। আগে রাজারা হোল হার্স খেয়ে ফেলতো, তারা জানতো না কতটুকু খেতে হবে। এখন বিজ্ঞান কি করেছে? এক্সট্রা, শুধু যে অংশটুকু কোষের খাবার সেটা আলাদা করে নিয়ে এসে এই ধরনের ডিজাইন করা ফুড তৈরি করেছে, যেগুলি কোথায় দিতে হয়? কেন জীবের নিচে দিতে হয়? কারণ আমরা জেনেছি আমাদের সারা শরীরে রক্ত সঞ্চালন লাইন রয়েছে কত কিলোমিটার? 1.5 লক্ষ কিলোমিটার। তাহলে জীবের নিচে কি রক্ত সঞ্চালন আছে কি? আছে। জীবের নিচে যে রক্ত সঞ্চালন লাইন, এটা সরাসরি হার্টের সাথে কানেক্টেড। এই জন্য দেখবেন অনেক ডাক্তারি ড্রাগও আছে জীবের নিচে, আছে কিনা? মেডিকেশনের কৌশল হচ্ছে, ড্রাগ হোক, খাবার হোক, পুষ্টি হোক, এটা যত তাড়াতাড়ি ব্লাডে আসবে তত তাড়াতাড়ি অ্যাকশন শুরু হবে। এই জন্য তারাও তাদের ড্রাগগুলোকে ইন্ট্রাভেনাস ইনজেকশন দিয়ে ব্লাডে দিয়ে দেয়। ওটা কিন্তু অরালিও আছে, আবার কি করে দেয়? ব্লাড। উদ্দেশ্য যত তাড়াতাড়ি ব্লাডে আসবে অ্যাকশন শুরু হবে। তা আমরা যে খাবারগুলো খাই, আমরা তো জানি না কোন খাবার কতটুকু ব্লাডে এসেছে। এটা অনেক বড় আলোচনা, আমরা সেদিকে আর যাবো না। এই জন্য এগুলো ডিজাইন করা ফুড, যেটা সরাসরি জীবের নিচে অ্যাবজর্ব হয়ে যাবে, মুহূর্তের মধ্যে হার্টে এসে যাবে। হার্ট প্রতি মিনিটে 70 থেকে 72টা বিট করে 5 থেকে 6 লিটার রক্তকে 1 মিনিট সময়ের মধ্যে 3 লক্ষ কিলোমিটার রাস্তা এবং অ্যাকশন শুরু। যারা এই মেথড নিয়ে দেহটাকে আবারও সুস্থ করে নিতে চান, তারা টানা 3 থেকে 6 মাসে প্র্যাকটিস করবেন। এই সময়ের মধ্যে আমি বলবো সারা জীবন করবেন, ডাক্তারের কাছে যেতে হবে না। এই সময়ের মধ্যে ইমার্জেন্সি যদি কোনো ড্রাগের দরকার হয়, বন্ধ করা যাবে না। কারণ ড্রাগ দিয়ে আপনি কিছুটা আরামে আছেন, হঠাৎ যদি ড্রাগ বন্ধ করে দেন, সবাই আবার কাকে মেসেজ করবে? আপনাকে আবার হাসপাতালে ভর্তি করাইতে হবে। সুতরাং ড্রাগ চলছে, চলুক। এর পাশাপাশি আপনি এই মেথডটা শুরু করেন। 15 দিন, 1 মাস, 2 মাস যাওয়ার পরে আপনি নিজেই বুঝতে পারবেন যেন আমি ইমপ্রুভমেন্ট হচ্ছে, ফিল করছি। সিদ্ধান্ত নেন যে আমি ডাক্তারের দেওয়া ড্রাগ একটু কমিয়ে দেখি, বন্ধ করে দেখি। ড্রাগ কমানোর পর, বন্ধ করার পর আপনি যদি বুঝেন যে আমার তো কোনো সমস্যা হয় না, তাহলে বুঝতে হবে আপনার দেহ আপনার দায়িত্ব গ্রহণ করেছে। একটা সেলফ ট্রিটমেন্টের মাধ্যমে আমরা ঘরে বসে আবারও দেহটাকে সুস্থ করে নিতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ।